আসসালামু আলাইকুম। দাখিল ২৬ নম্বর ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ফ্রি লাইভ ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমরা ক্লাসটা সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হব। তো তোমাদের সকলকে বাংলা দ্বিতীয় পত্রর ফ্রি লাইভ ক্লাসে স্বাগতম। আহ, একটু উম, সাময়িক বিঘ্নিত হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমরা ধৈর্য ধরে এতক্ষণ বসে আছো, ক্লাস করতেছো, এর জন্য হচ্ছে ধন্যবাদ তোমাদেরকে। তো তোমরা সবাই কেমন আছো? তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাবে, যেহেতু ফ্রি ক্লাস তার মানে হচ্ছে তোমরা এখানে সবাই অ্যাক্সেস পেয়ে যাবে ক্লাসটা করার জন্য। দ্যাট ইজ হোয়াই তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে এবং হচ্ছে তোমাদের যারা সহপাঠী রয়েছে, যারা হচ্ছে আলিম ২৬ সরি দাখিল ২৬-এর পরীক্ষার্থী, তাদের অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবে। আচ্ছা, অনেকেই উপস্থিত হয়ে গেছে ইতোমধ্যেই। অনেকেই সালাম জানাচ্ছ। সকলকেই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমরা আলহামদুলিল্লাহ ভালো রয়েছো। তো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাবে। আমরা ক্লাসটা খুব বেশি দেরি না করে ক্লাস দ্রুতই শুরু করে দিব। এর আগে তোমাদের কাছে একটু রিকোয়েস্ট, তোমরা চাইলে একটু ক্লাসটা শেয়ার করে দিতে পারো। সেক্ষেত্রে হচ্ছে তোমাদের যারা বন্ধুরা রয়েছে তারাও একটু ক্লাসটা পেয়ে যাবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আলিমের ক্লাস দিলে ভালো হয়। আলিমের তো অবশ্যই ক্লাস তোমাদের দিবেই। তোমাদের পরীক্ষার সময় হলে বা তোমাদের অবশ্যই ফ্রি ক্লাস দেওয়া হবে। হাদি ভাইয়ের মতো লাগছে? ওকে, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো দেখো, সর্বপ্রথম আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করে দেই। তো দেখো, বাংলা ফ্রি লাইভ ক্লাস তোমাদের, তাই একটু তোমরা উম, মনোযোগ সহকারে দেখবে। আজকে দেখো, আজকের ক্লাসে তোমাদেরকে যে টপিকটা পড়ানো হবে সেটা তোমাদের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এজন্যই, কারণ হচ্ছে তোমাদের আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের যারা ২৫ সালের পরীক্ষার্থী যারা ছিলেন, তোমাদের যারা সিনিয়র ব্যাচ, অর্থাৎ তোমাদের এর আগে যারা পরীক্ষা দিয়েছিল ২৫ সালের শিক্ষার্থীরা, তো তাদের প্রশ্ন যেটা এসেছে সেই প্রশ্নগুলোরই সঠিক উত্তরগুলো আমরা আজকে জানবো। তোমাদের অনেক গাইডে অনেক অনেক জায়গায় আমি এগুলোর আনসার ভুল দেখেছি, তো সেগুলো না করে আমরা আজকের ক্লাসটা হচ্ছে শুরু করব। এবং কেন কোনটা হইলো, শুধুমাত্র ৩০টা এমসিকিউ পড়ানো হবে না, এর পাশাপাশি তোমাদেরকে কিছু গাইডলাইন দিয়ে দিব কিভাবে পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। অ্যান্ড দেন তোমরা এই ৩০টা এমসিকিউ এর পাশাপাশি আজকে আরো অনেক এমসিকিউ জেনে যাবে, কারণ এমসিকিউ তে ৪টা অপশন থাকে। ইনশাআল্লাহ তোমাদের এই চারটা অপশনেরই কোনটার কেন আনসার হইলো না এগুলো জানিয়ে দেবো। দেখা যাবে তোমাদের পরীক্ষার সময়ে সেম ভাবে তোমরা তোমাদের পরীক্ষার সময়ে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। আজকের ক্লাস যারা করবে ইনশাআল্লাহ তোমরা আজকের ক্লাস থেকে তোমাদের অ্যানুয়াল এক্সামে আজকের ক্লাসটা রেকর্ড করে রাখো চাইলে। তোমাদের আজকের ক্লাসটা থেকেই অ্যানুয়াল পরীক্ষায়, তোমাদের বার্ষিক পরীক্ষায় অর্থাৎ তোমাদের বোর্ড পরীক্ষায় তোমরা অ্যারাউন্ড 20টা এমসিকিউ কমন পাবে। তোমরা একদম ক্লাসটা রেকর্ড করে নিয়ে রাখতে পারো। 30টা এমসিকিউ এর 20টা আজকের ক্লাস থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে, আমার মুখের কথা থেকে। জাস্ট এইখানে স্লাইডে যা আছে তা কিন্তু না, আমার মুখের কথা থেকে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ক্লাসটা একটু মনোযোগ সহকারে করবে আশা করি। স্যার, আপনি এত দেরি করে লাইভে আসলেন কেন? একটু টেকনিক্যাল ইস্যুর কারণে দেরি হয়ে গেছে, এর জন্য আমি শুরুতে সরি বলে নিয়েছি যে একটু টেকনিক্যাল ইস্যুর কারণে, যেহেতু হচ্ছে ল্যাপটপ বেসড ক্লাস, এরপরে হচ্ছে ইলেকট্রিসিটির ব্যাপার আছে, এই জন্য একটু টুকটাক ল্যাকিংস হয়ে থাকে। তো আই এম সরি ফর দ্যাট। অ্যান্ড আমরা ক্লাসটা শুরু করে দিব। এবং তোমাদের যারা সিনিয়র রয়েছে ওদেরও কিন্তু আমি ফ্রি ক্লাস নিয়েছি, এবং পেইড ভার্সনে যারা ক্লাস করেছিল ওদের কিন্তু ইনশাআল্লাহ সবই কমন পাবে। ঠিক আছে? তো দেখো, আমরা হচ্ছে শুরু করে দিব। প্রথমত, আমার এখানে যারা আমাদের পূর্বেই ব্যাচে ভর্তি ছিল, টার্গেট জিপিএ 5 ব্যাচে যারা ভর্তি ছিল, তারা তো এখানে আমাকে অনেকেই চিনো। আর হয়তো বা এখানে নতুন স্টুডেন্ট আছো যারা আমাকে চিনো নাই। আমি হচ্ছে মহিবুল্লাহ তামিম, তোমাদের দাখিল বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নেই।
তো আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো ক্লাসে শুরু করছি। সকলকে আবার আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসে জয়েন করছি। আমাদের আজকের প্রথম কোয়েশ্চেন দেখো, আজকের প্রথম কোয়েশ্চেন কি আছে, তোমরা একটু সবাই নিজেরা চেষ্টা করবে যে এগুলোর আনসার দেওয়ার জন্য, ঠিক আছে? দেখো তো প্রথম প্রশ্ন কি আছে, বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? নিজস্ব লিপির নাম, বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? দেখো তো, একটা হচ্ছে কুটিল লিপি, ব্রাহ্মী লিপি, বাংলা লিপি, অ্যান্ড দেন আর একটা রয়েছে শিলালিপি। এর মধ্যে কোনটা আনসার হবে তোমরা কি বলতে পারবে? বলতে পারবে তোমরা এখানে কোনটা আনসার হবে? এটা কি কুটিল কুটিল হবে, কুটিল লিপি হবে, নাকি ব্রাহ্মী লিপি হবে, নাকি বাংলা লিপি হবে, নাকি শিলালিপি হবে? কোনটা হবে বলো? কোনটা হবে এর মাঝে, দেখি কে কে উত্তর দিতে পারো। দাখিল 27 ব্যাচ কখন দিবেন? উত্তেজিত 27, তোমাদেরকে একটু পরে উত্তেজিত করে দাঁড়াও, এখন আগে 26-এর পরীক্ষার্থী, ওদের আগে হচ্ছে বিদায় করে নিই, ঠিক আছে? ওদের আমরা বিদায় দিয়ে তোমাদেরকে আমরা আপন করে নিব, ঠিক আছে? তবে ওদের আমরা বিদায় করবো না, কারণ ওদের আবারও আলিমের ক্লাস আমাদের আবারও রয়েছে। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে প্রথম প্রশ্নের আনসার দেখো, বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? প্রথমে রয়েছে কুটিল লিপি। কুটিল লিপি বলতে কি বোঝায় আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কুটিল লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপির একটা সংস্কৃত রূপ। অর্থাৎ এই যে খ নম্বরে যেটা ব্রাহ্মী লিপি রয়েছে না, খ নম্বরে যেটা ব্রাহ্মী লিপি রয়েছে, এই ব্রাহ্মী লিপিরই একটা আরেকটা রূপ হচ্ছে কুটিল লিপি। তার মানে এটা বাংলা ভাষার কোনো লিপি না। এরপরে রয়েছে শিলালিপি। শিলালিপি কিন্তু কি? শিলালিপি হচ্ছে পাথরে খোদাই করে লেখা হয় এইগুলা। আর একটা বাদ রইলো, সেটা হচ্ছে বাংলা লিপি। তার মানে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারতেছি যে আমাদের বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা লিপি। তার মানে দেখো আমরা এখানে প্রশ্ন কিন্তু একটার এই ঘ বলছে কারা? হ্যাঁ, আব্দুর রহমান, অপু আক্তার, এসডি সজীব, এসডি কি রে ভাই, তোমরা কি বলেছো এগুলা? শিলালিপি কেন হবে? এই শিলালিপি কেন হবে বলো তো? শিলালিপি কেন হতে যাবে বলো? এটা শিলালিপি কেন হবে? শিলালিপি বাংলা লিপি হবে, তাই না? বাংলা লিপি হবে। আচ্ছা, তারপর আমরা আনসারটা আবার একটু দেখে নিচ্ছি। দেখো আনসারটা কি হবে, দেখো তো। এখানে আনসারটা হচ্ছে বাংলা লিপি। এখানে সঠিক আনসার হচ্ছে কি? বাংলা লিপি, ঠিক আছে? বাংলা লিপি, ঠিক আছে, বাংলা লিপি। আচ্ছা, আর এর পাশাপাশি আমরা দুইটা জিনিসও দেখে গেলাম, সেটা হচ্ছে যে শিলালিপি হচ্ছে কি? পাথরে খোদাই করা হয় যেই লেখাগুলো, সেগুলোকে বলে হচ্ছে শিলালিপি। কুটিল লিপি হচ্ছে ব্রাহ্মী লিপির একটা সংস্কৃত রূপ, অর্থাৎ ব্রাহ্মী লিপির একটা রূপ হচ্ছে কুটিল লিপি, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো তো কি আছে। 2 নম্বর প্রশ্নে রয়েছে, সরি, দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে, বর্ণমালা সম্পর্কিত আলোচনা করা হয় ব্যাকরণের কোন অংশে? এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর মাঝে আমরা অনেকগুলো প্রশ্ন আনসার পেয়ে যাবো। দেখো, বর্ণমালা সম্পর্কিত আলোচনা করা হয় ব্যাকরণের কোন অংশে? প্রথমটা দেওয়া আছে ধ্বনিতত্ত্ব, এরপরে রূপতত্ত্ব, এরপরে বাক্যতত্ত্ব, এরপরে অর্থতত্ত্ব। দেখো সহজ কথা বুঝো, আগে আমরা এটা জেনে নেই যে ব্যাকরণের 4টা অংশ আছে। কয়টা অংশ ভাইয়া? 4টা অংশ আছে ব্যাকরণের। এটা কিন্তু প্রত্যেকটা এমসিকিউ। ব্যাকরণের 4টা অংশ আছে, যা 4টা অংশ হচ্ছে একটা ধ্বনিতত্ত্ব, একটা রূপতত্ত্ব, একটা বাক্যতত্ত্ব, একটা অর্থতত্ত্ব। যেখানে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় হচ্ছে, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবে, যেখানে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় হচ্ছে ধ্বনি সম্পর্কিত বিষয়, যেমন উচ্চারণ, তারপরে হচ্ছে আহ, বর্ণমালা, উচ্চারণ, তারপরে হচ্ছে বর্ণমালা, এগুলা নিয়ে। অর্থাৎ ছোট ছোট শব্দের চেয়েও ছোট ছোট যে জিনিসগুলা, সেগুলা নিয়ে আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে। আর রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। তোমরা বলো তো সবাই, রূপতত্ত্বের অপর নাম কি? এটা কিন্তু পরীক্ষায় আসে। রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। আর এই রূপতত্ত্বের মধ্যে আলোচনা করা হয় শব্দ নিয়ে বিষয়গুলো, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, এইগুলা আলোচনা করা হয় রূপতত্ত্বে। এগুলা কোথায় আলোচনা করা হয়? রূপতত্ত্বে। এরপরে রয়েছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব হচ্ছে বাক্যের গঠন নিয়ে আলোচনা করে। বাক্যতত্ত্ব কি নিয়ে আলোচনা করে? বাক্যের গঠন, অর্থাৎ একটা বাক্য কিভাবে গঠিত হবে। প্রথমে আমরা ক্রিয়া দিব, প্রথমে আমরা সর্বনাম দিব, প্রথমে আমরা বিশেষ্য দিব, না কি দিব? দেখো আমি তোমাকে একটা কথা বলি। ধর আমি বললাম আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, এখানে আমি হচ্ছে সর্বনাম। এখানে আমি হচ্ছে কি? আমি হচ্ছে সর্বনাম। এরপরে বাড়ি, বাড়ি হচ্ছে বিশেষ্য। যাব, যাবটা হচ্ছে কি? ক্রিয়া। তো প্রথমে সর্বনাম, এরপরে
বিশেষ্য, এরপরে ক্রিয়া। এই যে সাজানোর একটা নিয়ম, এই নিয়মটা আমাদের শিখিয়ে দেয় কে? বাক্যতত্ত্ব। অর্থাৎ আমরা বলতে পারি যে বাক্যতত্ত্ব হচ্ছে বাক্যের গঠন নিয়ে আলোচনা করে। বাক্যতত্ত্ব হচ্ছে বাক্যের গঠন নিয়ে আলোচনা করে। এরপরে রয়েছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব হচ্ছে একটা বাক্যের অর্থ কেমন হবে সেগুলো নিয়ে আলোচনা করে। অর্থতত্ত্বের মধ্যে আলোচনা করা হয় বাগার্থ, তারপরে হচ্ছে সমার্থক শব্দ, এগুলো আলোচনা করা হয় অর্থতত্ত্ব। তার মানে আমরা সহজেই বুঝতে পারতেছি যে বর্ণমালা নিয়ে আলোচনা করা যেহেতু ছোট টপিক, এটা শব্দ তৈরি হইতে হলেও একাধিক বর্ণের প্রয়োজন হয়, কিন্তু শুধুমাত্র বর্ণমালা নিয়ে আলোচনা করে কে এখানের? শুধুমাত্র বর্ণমালা নিয়ে আলোচনা করে কে দেখি? ধ্বনিতত্ত্বে। ধ্বনিতত্ত্বে শুধুমাত্র বর্ণমালা নিয়ে আলোচনা করা হয়, ব্যাস। এরপরে তোমরা 3 নম্বর প্রশ্নের আনসার করো। দেখো 3 নম্বর প্রশ্নে কি আছে দেখো তো। 3 নম্বর প্রশ্নে রয়েছে বাংলা ভাষার সর্বজনগ্রাহ্য লিখিত রূপ কোনটি? এটা কিন্তু ভাইয়া খুবই সহজ। আমি তোমাদের 4টা অপশনে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বাংলা ভাষার সর্বজনগ্রাহ্য লিখিত রূপ কোনটি? একটা রয়েছে সাধু রীতি, প্রমিত রীতি, কথ্য রীতি, আঞ্চলিক রীতি। দেখো 4টার আগে আলাদা আলাদা ভাগ বোঝো যে 4টা জিনিসটা কি কি। সাধু রীতি একটা। সাধু রীতি কোনটা? সাধু রীতি হচ্ছে আমি ক্লাস করিয়াতেছিলাম, আমি ক্লাস করিতেছিলাম, করিতেছি, করিব। এই যে ক্রিয়ারূপ দীর্ঘ কয়েকটা, আমি তোমাদের প্রত্যেকটা কথা বলে রাখছি, কথাগুলো মনে রাখো। ভাই যদি কমন না পাও পরীক্ষায়, দেন এসে বলে যাই যে যতগুলো কথা বলেছি এর মধ্যে থেকে অলরেডি তোমরা 2-3টা প্রশ্ন কমন পেয়ে গেছো তোমাদের অ্যানুয়াল বোর্ড এক্সামে, মনে রাখো। এখন এই প্রশ্নটার মধ্যে যতগুলো কথা বলবে এর মধ্যে থেকে একটা না একটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো তো কি বলেছি, সর্বজনগ্রাহ্য রূপ কোনটি? অর্থাৎ বাংলা ভাষার সর্বজনগ্রাহ্য মানে কি? যেটা হচ্ছে সব জায়গায় প্রচলিত, সব জায়গায় বলা যায়, এটা হচ্ছে সর্বজনগ্রাহ্য। সাধু রীতি কি সব জায়গায় বলা যায়? সাধু রীতি কি আমাদের ভাষায় বলা হয়? সাধু রীতিতে ক্রিয়া এবং সর্বনাম এই দুইটা পদ হচ্ছে দীর্ঘ হয়। কি বলেছি? সাধু রীতিতে ক্রিয়া এবং সর্বনাম পদ দীর্ঘ হয়। যেমন হচ্ছে তারা থেকে তাহারা হয়ে যায়, করব থেকে করিব হয়ে যায়। অর্থাৎ এগুলো তোমাদের মেইন ফ্যাক্ট না। এখন মেইন ফ্যাক্ট হচ্ছে সাধু রীতি তো এখন আমাদের সব জায়গায় প্রচলিত না। ইভেন আমিও তোমাদের সাধু রীতিতে কথা বলতেছি না, তার মানে সর্বজন গ্রাহ্য হইল না। সর্বজন গ্রাহ্য শুরু থেকেই সাধু রীতি কি হয়ে গেল? সাধু রীতি আগেই হলো বাদ হয়ে গেল। এরপরে প্রমিত রীতি। আচ্ছা, প্রমিত রীতিটা হচ্ছে কি? প্রমিত রীতি হচ্ছে যেটা চলিত ভাষা, অর্থাৎ সবাই যেটা বলে থাকে, যেটা সবাই আমরা সব জায়গায় বলে থাকি, সেটা হচ্ছে প্রমিত ভাষা বা চলিত ভাষা, যেটা বাংলা একাডেমি থেকে গ্রহণ করা হয়েছে। তার মানে উত্তরে আমাদের এখানে প্রমিত রীতি হবে। তারপরও দুইটা আমরা নিচের টপিকগুলো দেখি। এরপরে রয়েছে কথ্য রীতি। কথ্য রীতি কোনটা? কথ্য রীতি হচ্ছে যেটা মুখে বলা হয় সেটা হচ্ছে কথ্য রীতি। এখন এইখানে তো এই কথ্য রীতি তো মোটেও হবে না প্রথমেই ভুল আনসার কথ্য রীতি, কারণ হচ্ছে এখানে বলা হয়েছে লিখিত রূপ। এখন কথ্য রীতি তো লিখিত রূপের সাথে কখনোই মিলবে না, এটা আগেই বাদ। এরপর বলছে আঞ্চলিক রীতি। তো এক এক অঞ্চলের এক এক রকমের ভাষা, এটাও হবে না। আমি যে চট্টগ্রামে আসছি, আমার মেইন বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, তো আমি যে চট্টগ্রাম থাকতেছি প্রায় 1.5 বছর ধরে, এই চট্টগ্রামের ভাষা এখন পর্যন্ত আমি ভালো করে বুঝতে পারিনি। তাহলে এটা কি সর্বজনগ্রাহ্য হইলো? এরা যে কি বলে ভাই কিচ্ছু বুঝি না, কি যে বলে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে কেমনে কথা বলে। আমি প্রথম দিকে এসে তো কিছুই বুঝি নাই। তাহলে দেখো এরপরে সিলেটের ভাষা, নোয়াখালীর ভাষা কিছুটা বোঝা যায়। তো সিলেট আর চট্টগ্রামের ভাষা খুবই মানে ডিফিকাল্ট, যারা একদম অ্যাকচুয়ালি একদম মানে ইথনিক্যাল ভাবে হচ্ছে এইখানে চট্টগ্রাম বা সিলেটের বাসিন্দা যারা, তা চট্টগ্রামের হচ্ছে ভাষা খুবই মানে কি অন্যরকম বলা চলে, যা অন্য কোনো জেলার মানুষ বোঝে না, এই টাইপের ভাষা। তো এখানে তো চট্টগ্রামের অনেকেই আছে আশা করি, তাই না? তো দেখো মেইন ফ্যাক্ট হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষাও হইলো তাহলে সর্বজনগ্রাহ্য হইলো না, কারণ সবাই একটা বুঝতে পারে না। সবাই বুঝতে পারে কোনটা? সবাই বুঝতে পারে প্রমিত রীতি। তার মানে আমাদের আনসার হবে প্রমিত রীতি, তাই না? তো তোমাদের একটা শর্ট ট্রিক্স বলে দেই আমি, শর্ট একটা ট্রিক্স বলে দেই তোমাদেরকে, যে যার মাধ্যমে তোমরা হচ্ছে পরীক্ষায় এমসিকিউ এর সুন্দরভাবে একটা আনসার করতে পারবা। সেটা হচ্ছে তোমরা যখন একটা প্রশ্ন দেখবে, প্রশ্ন দেখার পরে সর্বপ্রথম দেখবা হচ্ছে যে প্রশ্নগুলা কোন কোন অপশনটা বাদ দেওয়া যায়। কি বলেছি ভাইয়া বলো তো? কোন কোন অপশনটা বাদ দেওয়া যায় এটা খেয়াল করবা, কোন অপশন উত্তর হবে এটা দেখার তোমার প্রয়োজন নেই। যেটা তুমি পারো না, যখন একটা প্রশ্নের উত্তর তুমি পারতেছো না, তখন বুঝবা যে কোনটা কোনটা আমি বাদ দিব। যদি বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই উত্তর। এবার দেখো আমরা ট্রিক্স গুলো অনুযায়ী প্রত্যেকটা এমসিকিউ সমাধান করে দেখো আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো এখানে প্রশ্ন কি আছে, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অর্থাৎ ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ, ব্যঞ্জন বর্ণকে আর কোন ভাষা কোন ভাবে বলা যায়? প্রথমেই রয়েছে কি কার বর্ণ। আমরা জানি আকার, রস্বইকার, দীর্ঘইকার, রস্বকার। এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে তোমার গিয়ে
স্বরবর্ণের, তাই না? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়? স্বরবর্ণতে যেমন অ, আ, ই, ই, উ, উ, ঋ, এ, ওই এগুলা আছে, ওইগুলার সংক্ষিপ্ত রূপকে হচ্ছে কার বলা হয়? আকার, রস্বইকার, দীর্ঘইকার, রস্বকার। তাহলে এটা তো হইলই না, কারণ এটা ব্যঞ্জন বর্ণকে বোঝায় নাই, এটা বুঝাইছে স্বরবর্ণকে। তাহলে কার বর্ণ বাদ? এরপরে রয়েছে অনুবর্ণ। এখন অনুবর্ণ মানে তো আমরা বুঝতেছি না, অনুবর্ণ মানে কি? এরপর আচ্ছা, অনুবর্ণ আমরা বুঝতেছি না, তাহলে এটা আমরা হোল্ডে রেখে দিলাম, এটা আমরা জানি না, এটা হোল্ডে রাখলাম। এরপরে স্বরবর্ণ। দেখো এখন স্বরবর্ণ কি বলছে, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ভাই ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি স্বরবর্ণ? কখনোই হয়? কখনোই হয় না স্বরবর্ণ। তার মানে এই অপশনটা আমাদের বাতিল করে দিলাম। এরপর হচ্ছে সংখ্যাবর্ণ। সংখ্যাবর্ণ কোনগুলা? সংখ্যাবর্ণ হচ্ছে ১, ২, ১, তারপরে হচ্ছে ২, এরপরে হচ্ছে ৩, এরপরে হচ্ছে ৪। এগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে সংখ্যাবর্ণ। তার মানে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে আমরা কি ১, ২, ৩, ৪ বলি? তার মানে এইটাও হইল না। এখন দেখো আমরা অপশন ৩ টা বাদ দিয়ে দিছি। তার মানে আমাদের একটাই অপশন রইল অনুবর্ণ। তার মানে আমরা খুব ইজিলি ট্রিক্সেই বলতে পারি যে যখন আমরা কোন প্রশ্নের আনসার না জানবো টোটালি, তখন আমরা অপশন বাদ দেওয়ার ট্রাই করব। অপশন বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আমাদের উত্তর। আচ্ছা, তাহলে আমাদের এটার আনসার কি? এটার আনসার হচ্ছে অনুবর্ণ। ওকে, ৫ নাম্বারের আনসার দেখো। ৫ নাম্বারটা দেখো, নিচের কোনটি দন্ত ব্যঞ্জন? দন্ত ব্যঞ্জন মানে কি ভাইয়া? দন্ত ব্যঞ্জন মানে যেটা দাঁতে লাগে। এই কেউ তোরা হচ্ছে ইয়া করবা না, কেউ গাইড দেখে উত্তর বলবা না, বা তোমরা ফোনে সার্চও করবে না, যে যা পারো সেটাই অ্যান্সার করো। আমি তোমাদের প্রত্যেকটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি ভাই। এরপরে হচ্ছে একটু ইয়া করো, দেখা ট্রাই করো, ঠিক আছে? আনসার করা ট্রাই করো। ওকে দেখো, নিচের কোনটি দন্তব্যঞ্জন? দন্তব্যঞ্জন মানে কি ভাইয়া? দন্তব্যঞ্জন মানে যেটা দাঁতে লাগে। দন্তব্যঞ্জন মানে কি? দন্তব্যঞ্জন মানে হচ্ছে যেটা, যেই বর্ণটা উচ্চারণ করতে গেলে দাঁতের দাঁতে লাগবে, যেটা উচ্চারণ করতে গেলে। দেখো প্রথমে রয়েছে ক। ক বলতে গেলে দাঁতের কোনো সাহায্য লাগতেছে? কোনো সাহায্য লাগতেছে না ক বলতে গেলে। চ। চ বলতে গেলে দাঁতে হালকা গিয়ে জিহ্বাটা লাগতেছে, বাট আলটিমেটলি চ বলতে গেলে আমাদের তালুতে আমাদের জিহ্বাটা বেশি লাগতেছে। তালুতে আমাদের জিহ্বাটা বেশি লাগতেছে চ বলতে গেলে। তার মানে এটাও হইল না। এরপরে ট। ট ট বলতে গেলেও সেই তালুতেই লাগতেছে। এরপরে রয়েছে ত। দেখো ভাইয়া, ত উচ্চারণ করতে যাও, ত উচ্চারণ করতে গেলে অটোমেটিক্যালি ত উচ্চারণ করতে গেলে দাঁতে লেগে যাবে। তার মানে আমাদের এখানে একটাই দাঁতে লাগতেছে, সেটা হচ্ছে ত। তোমাদের এখন একটা প্রশ্ন করি, সবাই তো উত্তর করে দিতেছে। এই আয়েশা সিদ্দিকা, হুমায়রা জাহান, মোহাম্মদ সাকিবুল হাসান, মেজবা, সামিয়া আক্তার, ফারিয়া তাবাসসুম, কোহিনুর আক্তার, সব মাইয়ারা খালি। এমডি সামিনুর রহমান শামীম। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটা প্রশ্ন করি এখন তোমাদের, দেখি এখন কয়জন পারো। উল্টা পাল্টা মানে সবাই তো শুধু বলতেছে। এবার বলো আমাকে একজন একটা আনসার করো, সেটা হচ্ছে কণ্ঠবর্ণ কোনটি বলো। এই যে ক, চ, ট, ত এখানে লেখা আছে, এই চারটার মধ্যে কণ্ঠবর্ণ কোনটি বলো তো দেখি। কণ্ঠবর্ণ কোনটি? কে কে পারো দেখি তো কণ্ঠবর্ণ কোনটি? কণ্ঠ। দেখবা কণ্ঠ, তোমাদের কি বলেছিলাম একটা অপশন বলো তো। একটু আগে একটা ট্রিক্স বলেছিলাম, সেটা হচ্ছে যে তোমরা বাদ দেওয়া ট্রাই করো। এখন কণ্ঠবর্ণ, কণ্ঠ মানে কি? কণ্ঠ, কণ্ঠ থেকে বের হবে, কোথাও কারো প্রয়োজন হবে না। জিহ্বার প্রয়োজন, মানে জিহ্বার তো প্রয়োজন হয়, দাঁতের প্রয়োজন হবে না। তারপর হচ্ছে তোমার ঠোঁটের প্রয়োজন হবে না। এরপরে হচ্ছে তোমার তালুর প্রয়োজন হচ্ছে না, জাস্ট কণ্ঠ থেকে বের হবে। এইটার আনসার কি হবে বলো? বলো কণ্ঠ, কণ্ঠ ব্যঞ্জন কোনটি এখানে বলো? পরীক্ষায় যদি আসে কণ্ঠ ব্যঞ্জন কোনটি? আহ আয়েশা সিদ্দিকা, সামিয়া আক্তার, নাজনীন ঝুমুর, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এ এ এ ক ক ক, সবাই সঠিক উত্তর করেছে, গুড, মাশাআল্লাহ। তাহলে কি এটা হবে ক? কারণ হচ্ছে ক বলতে গেলে আমাদের দন্তেরও প্রয়োজন হয় না, ওষ্ঠেরও প্রয়োজন হয় না, তালুরও প্রয়োজন হয় না, এজন্য কণ্ঠবর্ণ কি ক। কণ্ঠবর্ণ আরো কতগুলো আমি বলে দিচ্ছি। কণ্ঠবর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ, ও, এই কয়েকটা কণ্ঠবর্ণ। ক, খ, গ, ঘ, এই কয়েকটা কি? এই কয়েকটা হচ্ছে কণ্ঠবর্ণ। ক, খ, গ, ঘ, ও, এগুলা বলতে গেলে কিছুরই প্রয়োজন হয় না, এজন্য হচ্ছে কি সরি, ও হবে না, ও হচ্ছে নাসিক্য বর্ণ। ক, খ, গ, ঘ এগুলা হচ্ছে কি কণ্ঠবর্ণ। ক, খ, গ, ঘ এগুলা কি? এগুলা হচ্ছে কণ্ঠবর্ণ। এরপরে এরপরে সেকেন্ডটা চ। চটা কি? চ হচ্ছে তালব্য বর্ণ। চ তালুতে লাগে, এই জন্য এটা কি? এটা হচ্ছে তালব্য বর্ণ, ঠিক আছে? চ হচ্ছে তালুতে লাগে, এই জন্য এটা কি হবে? এই জন্য এটা হয়ে যাবে হচ্ছে কি? তালব্য বর্ণ, ঠিক আছে? আচ্ছা, তারপর রয়েছে কি? তো ত তো বললামই, ত হচ্ছে কি? ত হচ্ছে দন্তবর্ণ, তাই না? দন্ত বর্ণ, ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা আমরা দেখি। দেখো একটা প্রশ্ন পড়তে গেলে আমাদের কতগুলো প্রশ্ন উত্তর হয়ে যাচ্ছে, সেটা কি খেয়াল করেছো? এবার প্রশ্ন ৬ দেখো তো, প্রশ্ন ৬ কি আছে? কোনটি তরিত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ? ভাই তরিত ব্যঞ্জন ধ্বনি মাত্র দুইটা, কয়টা?
তরিত ব্যঞ্জন ধ্বনি মাত্র দুইটা। এটা কতবার যে পরীক্ষায় আসছে তার কোনো ঠিক নাই। তরিত ব্যঞ্জন মাত্র দুইটা। কি কি? একটা হচ্ছে ডয় বিন্দু র, একটা হচ্ছে অনেকে ডয় বিন্দু র বলে, অনেকে ঢয় শূন্য র বলে। তুমি তোমার শূন্য বলতে পারো, সেটা তোমার বিষয়। তবে এখানে তরিত ব্যঞ্জন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডয় বিন্দু র, একটা ঢয় বিন্দু র। তুমি খুব সহজেই মনে রাখতে পারো, কারণ হচ্ছে দেখো তরিত, তরিত বানান কি দেখো তো, ডয় বিন্দু র দিয়ে তরিত বানান। তুমি মনে রাখবা ডয় বিন্দু র, এই যে তরিত বানান ডয় বিন্দু র, আর উত্তরে আমাদের ডয় বিন্দু র অথবা ঢয় বিন্দু র, যে কোনো একটা হবে। ডয় বিন্দু র আর একটা ঢয় বিন্দু র কেমন বলো তো, এই যে এরকম ঢর দিক দিয়ে নিচে একটা এই যে পুটলি বা বিন্দু, যেটাই বলো না কেন, তাহলে এটা কি ঢয় বিন্দু র। তো ডয় বিন্দু র বা ঢয় বিন্দু র এই দুটো হচ্ছে তরিত ব্যঞ্জন, ঠিক আছে? তরিত ব্যঞ্জন, এগুলাকে বলা হয় তরিত ব্যঞ্জন। মূর্ধন্য ন, এটা হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ন এটা কি? মূর্ধন্য ব্যঞ্জন। এখন আমাকে একজন তোমরা বলো তো এখানের মধ্যে তালব্য বর্ণ কোনটা? বলো তো তালব্য বর্ণ কোনটা এখানের? ন, মূর্ধন্য ন গেল, বলে দিলাম যে মূর্ধন্য বর্ণ এটা। তারপরে ডয় বিন্দু র, এটা তো তরিত ব্যঞ্জন গেল। এরপরে বলো তালব্য স আর র, এই দুইটার মাঝে, এই দুইটার মাঝে তালব্য বর্ণ কোনটা বলো তো? তালব্য বর্ণ কোনটা এই দুইটার মাঝে বলো তো? দেখি কে কে পারো তালব্য বর্ণ কোনটা। পরীক্ষা কিন্তু প্রচুর পরিমাণে আসে এইসব প্রশ্ন। দেখো একটা প্রশ্ন পড়া দেখি আমরা আদার্স প্রশ্ন উত্তর পেরে যাচ্ছি, এটা কিন্তু খুবই ভালো। তোমরা একটু এনজয় করে পড়ার চেষ্টা করো ভাই, পড়া নিয়ে কোনো প্যারা নেই, মানে একদম চিল মোডে থাকবা। পড়া পড়তে পড়তে একটা মজার মজার মতো পড়বা, পরীক্ষায় গিয়ে সুন্দর করে একটা আউটপুট দিয়ে আসবা, ব্যাস রেজাল্ট বের হবে জিপিএ 5 ইনশাআল্লাহ। ঠিক আছে? প্যারা নাই, চিল সাথে আছে, নাকি জানো এরকম একটা কথা আছে কি জানো? আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রে প্যারা নাই, ছাতে আছে কে? তামিম ভাই। ওকে, ঠিক আছে। তো সবাই সঠিক উত্তর করেছে, তালব্য স, তালব্য স। হ্যাঁ, তালব্য স এর মাঝে এমনিতেই একটা তালব্য লেখা আছে, এই জন্য অটোমেটিক্যালি এটা হচ্ছে তালব্য স, তালব্য বর্ণ তালব্য স। ঠিক আছে? ওকে, এর পরের প্রশ্ন নেক্সট। 7 নম্বর প্রশ্নের উত্তর করো। দেখো 7 নম্বর প্রশ্নে কি লেখা আছে? 7 নম্বর প্রশ্নে কি লেখা আছে দেখো। যেসব শব্দাংশ, শব্দাংশ মানে শব্দের অংশ, পুরোপুরি শব্দ না, যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে, শব্দমূল মানে কি, মানে একটা শব্দকে একটা শব্দকে আর যদি বা না ভাঙা যায় তখন এটাকে বলে শব্দমূল। একটা শব্দকে যদি আর না ভাঙা যায় সেক্ষেত্রে ওইটাকে বলা হচ্ছে শব্দমূল। ঠিক আছে? তাহলে একটা যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? শব্দমূলের পরে বসে, কথাটা মনে রেখো, শব্দমূলের পরে বসবে। তাহলে কি হবে? এক প্রথমটা বলেছে প্রত্যয়, এরপরে বলেছে উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি। যারা ভাই ক্লাস করেছো তোমরা তাই 100% পারবা এগুলো, কারণ হচ্ছে তোমাদের এগুলো তো একদম ভেজে খাইয়ে ফেলছে বলতে বলতে এক কথা। এরপরে যে না পারো রে এক একটারে যে বাড়ি গিয়ে বাসায় গিয়ে তোমাদের হচ্ছে তাহলে হচ্ছে কি বলো তো, তোমাদের শাস্তি দিয়ে আসতে হবে আর কি। ওকে, তাহলে আমরা এটার একটু ভেঙে ভেঙে আনসারটা দেখার ট্রাই করি। দেখো প্রথমত রয়েছে হচ্ছে প্রত্যয়। আমরা জানি প্রত্যয় হচ্ছে কোনো একটা শব্দাংশ থাকবে, সেই শব্দটার কোনো একটা শব্দাংশ একটা যে কোনো একটা শব্দের পরে বসে নতুন একটা শব্দ গঠন করে দিবে, সেটা হচ্ছে প্রত্যয়। তার মানে আমাদের প্রশ্নের সাথে এটা মিলে গিয়েছে, আমাদের উত্তর প্রত্যয় হবে। কিন্তু আমাদের বাকিগুলোও তো জানতে হবে যে এইগুলা কারা, এগুলা কারা, এগুলো তো শিখতে হবে, কারণ পরীক্ষায় এক প্রত্যয় এসেছে, তোমাদের বছর তার প্রত্যয় আসবে না, আসবে এইগুলা। এই জন্য আমরা এইগুলা নিয়েও আলোচনা করব। ঠিক আছে? আবার প্রশ্ন রিপিট হয়ে যায় অনেক সময়। দেখো তো কি বলেছে, উপসর্গ। উপসর্গ কি? উপসর্গ হচ্ছে ঠিক প্রত্যয়ের উল্টাটা। প্রত্যয় যা, প্রত্যয়ের উল্টাটা হচ্ছে উপসর্গ। উপসর্গের সংজ্ঞা কি হবে? যেসব শব্দাংশ, যেসব শব্দাংশ শব্দমূলের এই যে এখানে, এইখানে প্যাচটা, এখানে হচ্ছে পরে, বলছে পরে, আর উপসর্গতে হবে পূর্বে। উপসর্গতে, উপসর্গতে কি হবে? এখানে হচ্ছে পরে, আর উপসর্গতে হচ্ছে আগে। উপসর্গতে আগে। এখানে আমি লিখতে একটু কষ্ট হয় ভাই, সরি, তারপরে চেষ্টা করতেছি লেখার। আচ্ছা, আগে। ঠিক আছে? তাহলে কি হবে? যেসব শব্দাংশ শব্দমূলের আগে বসে নতুন শব্দ গঠন করে সেটার উত্তর হইতে হচ্ছে উপসর্গ। যদি আগে বসতো সেই ক্ষেত্রে হইতো উপসর্গ। উপসর্গ কয়টা জানো? লিখে রাখো খাতায়। তোমরা যাদের সামনে খাতা রয়েছে খাতায় লিখে রাখো। খাঁটি বাংলা উপসর্গ 21টি, খাঁটি বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি। এই কথাটা লিখে রাখো, এমসিকিউতে চলে আসতে পারে। খাঁটি বাংলা উপসর্গ 21টি, আর হচ্ছে সংস্কৃত উপসর্গ 20টি। খাঁটি বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। ঠিক আছে? এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আমাদের এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অনুসর্গ। দেখো অনুসর্গ কি?
এইভাবে তোমাদের কিন্তু ক্লাসে আরো ভেঙে ভেঙে পড়ানো হবে। তোমরা জানো তোমাদের ইতিমধ্যেই আরো একটা নতুন কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে তোমাদেরকে হচ্ছে একদম পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেওয়া হবে। অর্থাৎ পরীক্ষায় ঠিক যেভাবে আসবে আমরা সেভাবে পড়াবো, যেটা অতিরিক্ত যেগুলোর প্রয়োজন নেই সেগুলো আমরা পড়াবো না। এই জন্য হচ্ছে এইভাবে তোমাদের এমসিকিউ আকারে, এরপরে তোমাদের নির্মিত অংশে যা যা আছে ওগুলো তোমাদেরকে পড়ানো হবে। দ্যাট ইজ ওয়াই তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল কোর্সে ভর্তি হয়ে যেও। তো আমরা ক্লাসটা কন্টিনিউ করি। দেখো এরপর রয়েছে কি অনুসর্গ। অনুসর্গ কি? অনুসর্গ ঠিক প্রত্যয়ের মতো তবে একটু ভিন্ন। অনুসর্গ ঠিক প্রত্যয়ের মতো তবে একটু ভিন্ন। প্রত্যয় যেমন শব্দের সাথেই বসে, শব্দমূলের পরে বসে। দেখো শব্দমূলের পরে বসে, শব্দমূলের পরে বসে, কথাটা খেয়াল রাখো। এক প্রত্যয় হচ্ছে শব্দমূলের পরে বসে, অনুসর্গ শব্দের পরে বসে। কি বলেছি? প্রত্যয় শব্দ মূলের পরে বসে, অনুসর্গ শব্দের পরে বসে। এই কথাটা সবাই লেখো, এই কথাটা সবাই লেখো। তোমরা দেখি সবাই লেখো, দেখি কে কে লিখতেছো, সবাই লেখো এই কথাটা সবাই লিখবে। একটা হচ্ছে প্রত্যয় শব্দ মূলের পরে বসে, অনুসর্গ শব্দের পরে বসে। আমি দুইটার মধ্যে পার্থক্য তোমাদের একটু ডিফাইন করে দিচ্ছি। দেখো প্রত্যয়টা কিভাবে বসে। প্রত্যয় হচ্ছে এইভাবে, পট যোগ আ, পড়া। পট, পট হচ্ছে মূল শব্দ, এর সাথে একটা আ যুক্ত হয়েছে, তাহলে হয়েছে হচ্ছে পড়া। দেখো পড়া, পর অয়কারেরা একসাথেই, ওই আকারটা একসাথেই হয়ে গেছে, একটা শব্দের একসাথেই যুক্ত হয়ে গেছে। কিন্তু অনুসর্গটা শব্দের একসাথে যুক্ত হবে না, অনুসর্গটা যুক্ত হবে এইভাবে। ঠিক আমি বললাম যে বাসা থেকে বের হয়ে যাও, বাসা থেকে বের হয়ে যাও। ধরো বললাম বাসা থেকে বের হয়ে যাও, এখানে থেকে, থেকেটা হচ্ছে অনুসর্গ। তোমাদের সহজ কথা বললে প্রিপোজিশন যেটা সেটাই হচ্ছে অনুসর্গ। ইংলিশে প্রিপোজিশন যেটাকে বলো সেটা হচ্ছে অনুসর্গ। বললাম বাসা থেকে বের হয়ে যাও। দেখো বাসা থেকে, আমরা কি বাসা থেকে একসাথে লিখি? বাসা, বাসা একটা শব্দ নয়, এই যে শব্দমূলের পরে বসছে। বাট শব্দমূলের সরি শব্দের পরে বসছে, এটা শব্দমূলের পরে বসে নাই, একসাথে বসে নাই, এটা একটা বিশেষ্য বা সর্বনামের সরি হ্যাঁ বিশেষ্য পরে বসে। বিশেষ্য বা হচ্ছে সর্বনামের পরে বসে হচ্ছে অনুসর্গ। বিশেষ্য বা সর্বনামের পরে বসে হচ্ছে অনুসর্গ। ঠিক আছে, বিশেষ্য বা সর্বনামের পরে বসে অনুসর্গ। তো দেখ বললাম বাসা থেকে বের হয়ে যায়, যে বাসা থেকে, আমরা বাসা থেকে কি একসাথে লিখি? বাসা থেকে কি একসাথে লিখি নাকি বাসা আলাদা থেকে আলাদা? অবশ্যই বাসা আলাদা থেকে আলাদা লিখি। তো যেটাকে আলাদা করে লেখা হয় শব্দের পরে বসে, সর্বনাম ও বিশেষ্যের পরে বসে, সেটা হচ্ছে অনুসর্গ। আর যেটা শব্দমূলের পরে বসে সেটাই হচ্ছে প্রত্যয়। এরপরে রয়েছে হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে কি? প্রকৃতি আর প্রত্যয় একই কথা, এই দুটা একটু হচ্ছে প্রকৃতি হচ্ছে একটা শব্দের মূল রূপ আর কি, মূল রূপের সাথে যেটা যুক্ত হয়। তো আচ্ছা এরপরে প্রকৃতি হচ্ছে কি, আমি আবার একটু বুঝাই দিচ্ছি তারপরে আবার টেচার লাগাবা। এখানে প্রকৃতি হচ্ছে প্রত্যয়, প্রকৃতি হচ্ছে একটা শব্দের মূল রূপ, যেটা ধরো যে পড়া, পড়া এর পট, ওই পটটা হচ্ছে এখানের মূল শব্দ। পট হচ্ছে প্রকৃতি, আর ওর সাথে যে একটা আ যুক্ত হয়েছে এটা হচ্ছে প্রত্যয়। মূল শব্দকে প্রকৃতি বলে। ঠিক আছে, শব্দের কোন একটা শব্দের মূল শব্দকে প্রকৃতি বলে। এটা একটা প্রশ্ন হয়ে যেতে পারে যে কোন একটা শব্দমূলকে কি বলে? শব্দমূলকে প্রকৃতি বলে। ঠিক আছে, শব্দমূলকে কি বলে? শব্দমূলকে প্রকৃতি বলে। ঠিক আছে, শব্দমূলকে ঠিক আছে কি বলেছি? শব্দমূলকে কি বলে? শব্দমূলকে প্রকৃতি বলে। এন্ড দেন আমাদের ৮ নম্বর প্রশ্ন, পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করলে এমন শব্দকে কি বলে? বলো। আমরা একটু দ্রুত আমরা করা ট্রাই করি। বলো, পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে এমন শব্দাংশকে কি বলে? তোমাদের কিছু ট্রিক্স আমি দিয়ে দিব ক্লাস শেষে, যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় কাজে লাগবে ইনশাআল্লাহ। দেখো, পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করলে এমন শব্দকে কি বলে? এখন পদ কি ভাই? পদ মানে প্রত্যেকটা শব্দ। মোট কথা, যে আমি যতগুলো কথা বলতেছি প্রত্যেকটাকেই পদ বলে। ঠিক আছে, প্রত্যেকটাকেই আলাদা আলাদা পদ বলে। এই যে আমি বললাম প্রত্যেকটাকেই আলাদা আলাদা পদ বলে, এইটা প্রত্যেকটা এক একটা পদ। যেমন প্রত্যেকটা একটা পদ, এক একটা একটা পদ। অর্থাৎ আমি যতগুলো কথা বলতেছি প্রত্যেকটা শব্দই এক একটা পদ। একটা শব্দ যখন বাক্যের মধ্যে যেয়ে বসে তখন তাকে পদ বলে। এটা একটা প্রশ্ন। কি বলে? দেখো আমি যতগুলো কথা বলতেছি ভাই সবগুলো কিন্তু তোমাদের প্রশ্ন, সবগুলো, একটাও বাড়তি কথা হচ্ছে না, সবগুলো তোমাদের প্রশ্ন। ঠিক আছে, কি বলেছি? যখন কোন একটা শব্দ বাক্যের মাঝে বসে তখন তাকে পদ বলে। যখন কোন একটা শব্দ বাক্যের মাঝে বসে তখন তাকে পদ বলে। যারা এখানে ক্লাস করতেছে, এখন ক্লাসে আছে 25 জন, তোমরা যদি দাখিল পরীক্ষায় যাও তখন এই তামিম স্যারের কথা তখন মনে পড়বে ক্লাসে বসে, যে একটা ক্লাস করেছিলাম তার থেকে এত কমন পেয়েছি। দেখো কি বলেছি? কোন একটা শব্দ যখন কোন একটা শব্দ যখন বাক্যের মাঝে বসে তখন তাকে পদ বলে। ঠিক আছে, তো আমরা এখানে দেখি পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করলে পদ শব্দাংশকে কি বলে? বক্তব্য জোরালো করে কিভাবে? বক্তব্য জোরালো করে এইভাবে, যেমন আমার তোমাকেই লাগবে। আমি বললাম যে আমার তোমাকেই লাগবে, আমি বলতে পারতাম যে আমার তোমাকে লাগবে। সিম্পলি আমি বলতে পারতাম আমার তোমাকে লাগবে।
বাট আমি আমার তোমাকে না তোমাকে লাগবে বললে না বলে আমি বললাম আমার তোমাকেই লাগবে, অর্থাৎ লাস্টে একটা ই যুক্ত করেছি। ই যুক্ত করে এটাকে আমি আরো কি করেছি, আরো জোরালো করেছি, আরো জোরালো করে বলতেছি যে আমার তোমাকেই লাগবে। তো এই যে জোরালোটা করলাম, এই যে লাস্টে একটা ই যুক্ত করলাম, এইটার নাম কি? এটাই হচ্ছে প্রশ্ন। এক নম্বরে বলেছে লগ্নক। লগ্নক কি ভাইয়া? লগ্নক হচ্ছে শব্দের পরে যা বসানো হয়, শব্দের পরে যাই বসাবো সেটাই লগ্নক। শব্দের পরে যা বসাবো সেটাই লগ্নক। যেমন আমি বললাম যে আমাদেরকে আমাদেরকে খেতে দাও, এই যে আমাদের একটা শব্দ তারপরে কে যুক্ত করেছি, আমাদেরকে খেতে দাও, একটা কে যুক্ত করেছি, একটা শব্দের পরে একটা কে যুক্ত করেছি, এটা একটা লগ্নক। আমি বললাম যে ধরো এরপরে আরো বললাম যে তোমার দ্বারা এটা হবে না, এই যে তোমার দ্বারা, তোমার পরে একটা দ্বারা যুক্ত করেছি, তো এটা একটা লগ্নক। তারপরে আরো বললাম যে ধরো ধরো কি বলা যায়, রহিমের রহিমের বইটি সুন্দর, আমি বললাম ধরো রহিমের বইটি সুন্দর, এই যে রহিমের সাথে এর যুক্ত করেছি, এটাও একটা লগ্নক। অর্থাৎ শব্দের সাথে আমরা যা যুক্ত করি সবকিছুকেই লগ্নক বলে, ঠিক আছে। এরপরে বলেছে স্বলগ্নক। স্বলগ্নক মানে এমন একটা শব্দ, এমন একটা পদ যার সাথে লগ্নক রয়েছে। অর্থাৎ ধরো এই যে একজনের নাম করি, ঠিক আছে, যে নীল আকাশ, ধরো নীল আকাশের সাথে বলা আছে যে নীল আকাশের বই, নীল আকাশের বই, এই যে নীল আকাশের একটা একার তারপরে এর যুক্ত করা হয়েছে, এই এরটা হচ্ছে স্বলগ্নক। অর্থাৎ একটা শব্দের সাথে যদি লগ্নক কোনো কিছু যুক্ত থাকে তাহলে সেই শব্দটাকে স্বলগ্নক বলে। কোন শব্দের সাথে যদি লগ্নক যুক্ত থাকে তাহলে সেই শব্দটাকে স্বলগ্নক বলে, যেই শব্দটার সাথে লগ্নক নাই তাকে বলে অলগ্নক, ঠিক আছে, বুঝছো। এরপরে রয়েছে বলক। উত্তর হবে বলক। বলক দ্বারা হচ্ছে কি শব্দকে পদকে জোরালো করা হয় বলক দ্বারা। যেমন আমার তোমাকেই লাগবে, আমার এই বইটি লাগবে, তারপর আমি আজ যাবই, যাবই একটা ই যুক্ত করেছি, এগুলো হচ্ছে কি যে বলক, ঠিক আছে। এরপরে রয়েছে নির্দেশক। নির্দেশক হচ্ছে কোনগুলা? নির্দেশক হচ্ছে টি টা খানা খানি এগুলা। যেমন একটি বই, তারপর কতটুকু কতটুকু দুধ দাও, এরকম বললাম। এই যে টি টা খানা খানি টুকু টুকুন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নির্দেশক, অর্থাৎ কোনো কিছু নির্দেশ করা হয়, ঠিক আছে, বলক। তো বলক দ্বারা হচ্ছে কোনো কিছুর শব্দাংশকে জোর দিয়ে বলা হয়। এটা তোমাদের 25 সালের ভাইদেরকে এত করে বলছিলাম যে ভাই এটা তোদের পরীক্ষায় আসবে, যে বলক কি, এটা তোদের পরীক্ষায় আসবে এমসিকিউ আর চলে আসছে পরীক্ষায়। ওকে, এরপর দেখো 8 নম্বর প্রশ্ন হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নে আনসার করো। প্রকৃষ্ট অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি? এটা তোমরা পারবা না আমি জানি, এটা তোমরা না পারারই কথা, তবে এটা আমি একটু ভেঙে বলে দিব। তবে যারা ক্লাসে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে এমসিকিউ সমাধান করতেছি, আমরা জাস্ট এমসিকিউটা সমাধান করব। এরপরে যতটুকু বাড়তি কথা বলা প্রয়োজন এটা তো বলবো আমি। এরপরে হচ্ছে তোমাদের যারা ভর্তি হবা এখানে আরো বিস্তারিত আলোচনা করবো এগুলো। ওকে, দেখো প্রকৃষ্ট অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটিতে? একটা রয়েছে প্রগতি, প্রকোপ, সুদিন, পরাবাস্তব। প্রগতি, প্রকোপ, সুদিন, পরাবাস্তব, কোনটা হবে উত্তর বলো তো? প্রগতি নাকি প্রকোপ নাকি সুদিন না পরাবাস্তব? এখন বুঝতে হবে আগে যে প্রকৃষ্ট জিনিসটা কি। প্রকৃষ্ট জিনিসটা হচ্ছে কি অতি উত্তম, যেটা সেটাকে বলে প্রকৃষ্ট। অতি উত্তম, অতি ভালো, মানে অনেক ভালো, এটাকে বোঝা যাচ্ছে প্রকৃষ্ট, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি প্রকৃষ্ট, অর্থাৎ অনেক ভালো, এটাকে বলা হচ্ছে প্রকৃষ্ট। এরপর হচ্ছে তো অনেক ভালো, এখানে বলছে কোনটাকে বলো তো? প্রগতি। প্রগতি এটা হবে উত্তর। কেন প্রগতি হবে দেখো, আমি প্রত্যেকটা বাদ দিয়ে দিচ্ছি। প্রকোপ, প্রকোপ একটা খারাপ জিনিসকে বোঝায়। যেমন ধরো এখানে বলা হয় যে আজকে রৌদ্রের প্রকোপ খুবই বেশি, রৌদ্রের প্রকোপ অর্থাৎ রৌদ্রের তাপ খুবই বেশি, অর্থাৎ এটা কিন্তু আমাদের জন্য ভালো বয়ে আনতেছে না। সুদিন, সুদিন অর্থ কি ভালো দিন, এটা সুদ্বারা শুধু ভালো বোঝাচ্ছে, অতিরিক্ত ভালো এমন কিছুই বোঝাচ্ছে না, কারণ সুদিন অনেক থাকতে পারে। এরপরে রয়েছে পরাবাস্তব। পরাবাস্তব এখানে তো হবেই না, পরাবাস্তব এখানে কি, পরাবাস্তব হচ্ছে এখানে হবে না। কেন হবে না? পরাবাস্তব মানে কি বলতো দেখি, কেউ পারো কিনা? পরাবাস্তব হচ্ছে যেটা বাস্তবতাকে ছাড়িয়ে যায়, অর্থাৎ বাস্তব, বাস্তব যে জিনিসটা এটা না হয়ে বাস্তবতার চেয়েও ঊর্ধ্বের কিছু, এরকম কিছু, লাইক স্বপ্নের মতো আর কি, এটাকে বলে পরাবাস্তব। পরাবাস্তব বলতে সহজে স্বপ্নকে বোঝায় আর কি, স্বপ্নের মতো যেটা বাস্তবে হয় না, এরকম আর কি। তো এখানে উত্তর হবে প্রগতি, কারণ একটাই আমাদের, সবগুলো বাদ দিয়ে দিলে আমরা প্রগতি থাকে, আমাদের উত্তর প্রগতি হবে। এরপরে বলো 10 নম্বরটা। অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? ভাই এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট, শোনো, তোমাদের এই প্রশ্নটা আসবে, দেখো তোমাদের এই প্রশ্নটা আসবে।
বলে দেওয়ার পর আন্দাজ করছে সবাই। ওকে, আচ্ছা, আন্দাজে আন্দাজে বলো, ভালো কথা, তবে একটু একটু বুঝে শুনে ট্রাই করো ভাই। দেখো, অলোক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? অলোক তৎপুরুষ মানে কি? অলোক মানে কি বলো? অলোক মানে হচ্ছে যেইটায় বিভক্তির লোপ পায় না, অর্থাৎ বিভক্তি থেকে যায়। বিভক্তি কোনগুলা? বিভক্তি হচ্ছে ৭টা: কে, রে, দ্বারা, দিয়ে, কর্তৃক, এ, অ, তে, র, এর, হতে, থেকে, চে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বিভক্তি। এখন বিভক্তি তো তুমি ভাই একদিনে তো তোমার শিখাইতে পারবো না। এটা তোমার এই যে কয়েকটা বললাম, এই কয়েকটা বিভক্তি, তুমি একটু ২-৩ বার দেখলে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে? এখন এখানে তোমার হচ্ছে, এখানে তোমার হচ্ছে দেখতে হবে যে কোনটায় এখানে বিভক্তি লোপ পায় না, অর্থাৎ শব্দের পরে বাড়তি লেখা কোনটার মধ্যে আছে। দেখো, শব্দের মধ্যে বাড়তি লেখা আছে কোনটায় দেখো তো? দুঃখ প্রাপ্ত, একটা আছে দুঃখ প্রাপ্ত, কোনো বাড়তি কথা নাই। দুঃখ একটা শব্দ, প্রাপ্ত একটা শব্দ। গোলা ভরা, গোলা একটা জিনিস, ভরা একটা জিনিস, দুইটার মাঝে বাড়তি কিচ্ছু নাই। গরুর গাড়ি, গরু একটা জিনিস, গাড়ি একটা জিনিস, বাট এখানে একটা এক্সট্রা কি আছে বলতো? এক্সট্রা কি আছে? এক্সট্রা একটা র আছে। যেহেতু এক্সট্রা একটা র এখানে রয়েছে, তার মানে এটাই আমাদের এক্সট্রা জিনিস, এটাই আমাদের উত্তর। যেহেতু অলোপ, কোনটা লোপ পায় নাই, অর্থাৎ কমে যায় নাই। দেখো, গাছ পাকা, গাছ একটা জিনিস, পাকা একটা জিনিস, দুইটাই আলাদা আলাদা রয়েছে, বাট এদের মাঝে আলাদা কিছুই নাই, বাড়তি কিছুই নাই। বাট গরুর গাড়ির মধ্যে একটা র বাড়তি আছে, তাই আমাদের এটাই সহজেই উত্তর। ঠিক আছে? আচ্ছা, এরপরে ১১ নম্বর প্রশ্ন দেখো। ১১ নম্বর প্রশ্নটা দেখো, জনৈক এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? জনৈক এর সঠিক সন্ধি, তোমাদের সন্ধিবিচ্ছেদ নাই, করি তোমাদের সিলেবাসে সন্ধিবিচ্ছেদ নাই, তাই এটা আমি স্কিপ করবো। জাস্ট আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, তোমাদের এত বুঝে লাভ নাই, কারণ হচ্ছে এটা তোমাদের সিলেবাসে নাই, পরীক্ষায় আসবে না সন্ধি থেকে। তো ১১ নম্বর প্রশ্ন, জনৈকের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে জন যোগ এক, এটা হবে উত্তর, জন যোগ এক। ঠিক আছে? জনৈক, জন যোগ এক, জনৈক। ওকে, ১২ নম্বর দেখো, নিত্য নারীবাচক শব্দ কোনটি? তোমাদের এটাও নাই, তোমাদের লিঙ্গও নাই, পুরুষবাচক নারীবাচক এটাও তোমাদের সিলেবাসে নাই, তাই এটাও আমি স্কিপ করে যাব, জাস্ট উত্তরটা বলে। নিত্য নারীবাচক শব্দ কোনটি? নিত্য নারীবাচক শব্দ হচ্ছে কোনটা বলো তো? অকৃতদার। অকৃতদার হচ্ছে নিত্য পুরুষবাচক। সতীন, সতীন কি কোনোদিনও ছেলেরা হইতে পারে ভাই? এই দেখি এখানে ছেলে কে কে আছে? ছেলে কে কে আছে? আরে আল্লাহ রে, ছেলে তো নাই এখানে, কি অবাক করা বিষয়। হাফেজ মাওলানা আমিনুল ইসলাম পাইছি একটারে, আর তো পাই না। এমডি ওয়াক্কাস, সাইদ হাসান, আহমদ হাসান। এই পোলারা, তোমরা কি কোনোদিনও এখানে ইয়া হইতে পারবা? সতীন হইতে পারবা কেউ কোনোদিনও? কেউ সতীন হইতে পারবা নাকি কোনোদিনও? নিত্য নারীবাচক মানে যেটা আজীবন শুধু নারীরাই হইতে পারবে, ছেলেরা কোনোদিনও হওয়ার ক্ষমতা নেই এটা। সেটা কোনটা? সতীন। ছেলেরা কখনোই সতীন হওয়ার ক্ষমতা নাই ছেলেদের। আমি চাইলে সতীন হইতে পারবো? হ্যাঁ, নাই তো, আমার সতীন হইতে পারবো না চাইলে আমরা। এই জন্য এখানে নিত্য নারীবাচক শব্দ কোনটা? সতীন, যেটার অর্থাৎ এর কোনো ইয়া নাই, পুরুষবাচক শব্দ নাই। সতীন কখনোই ছেলেরা হইতে পারে না। সন্তান ছেলে মেয়ে উভয় হইতে পারে, মন্ত্রী ছেলে মেয়ে উভয় হইতে পারে, তাই এখানে একমাত্র উত্তর হচ্ছে হাফেজ মৌলানা আমিনুল ইসলাম। মেয়ে। ওকে, ভালো, মেয়ে। তোমার বাবা তো ছেলে, তোমার বাবাকে যাই বলবা, বলবা স্যার বলছে যে আব্বু তুমি কি কখনো স্বাধীন হতে পারবা? নিত্য নারীবাচক শব্দ নাকি সতীন, এটা আর কি। ওকে, আচ্ছা দেখো, এরপর হচ্ছে ১৩ নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনগুলো ক্রমবাচক সংখ্যা? এটা তোমাদের এটাও নাই, সংখ্যা শব্দ তোমাদেরও নাই। সংখ্যা শব্দ তোমাদের নাই, এটাও আমি স্কিপ করব। সংখ্যা শব্দ তোমাদের নাই যেহেতু, তাই এটা আমি স্কিপ করব। উত্তর হবে হচ্ছে ১, ২, ৩, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটা না। পহেলা, দোসরা এটা ওগুলো হচ্ছে তারিখবাচক, এটা হচ্ছে ভগ্নাংশবাচক। তার উত্তর হচ্ছে ১, ২, ৩ এটা। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটা হচ্ছে ইয়া, কি বলে এটাকে? এটাকে হচ্ছে কি জানো, পূরণবাচক, সরি পূরণবাচক। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলাকে বলে পূরণবাচক। ঠিক আছে? পূরণবাচক, পহেলা, দোসরা, তেসরা এগুলো হচ্ছে তারিখবাচক। আধে, সাড়ে, আধা, সাড়ে, পোয়া এগুলো হচ্ছে ভগ্নাংশবাচক। এগুলো তোমাদের নাই সিলেবাসে, এই জন্য আমি স্কিপ করে যাচ্ছি। দেখো, তৎসম শব্দ কোনটি? তৎসম শব্দ কোনটি এখানে দেখো তো? তৎসম শব্দ কোনটি? তৎসম শব্দের একটা ট্রিক্স তোমাদের শিখাই দেই। তৎসম শব্দের একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আসমান জমিনে যত কিছু আছে যেগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, ওইগুলা সবই তৎসম শব্দ। বেশিরভাগই সবই তৎসম শব্দ। যেমন সূর্য, নক্ষত্র, তারপর তারকা,
আচ্ছা একই তো হইলো, নক্ষত্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, তারপর পৃথিবী, এরপরে চন্দ্র, তারপরে বৃক্ষ, এগুলো সবই কি? এগুলো সবই তৎসম শব্দ। তো তৎসম শব্দ কোনগুলো? তৎসম শব্দ হচ্ছে আহ আরো তৎসম শব্দের আরো একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে তৎসম শব্দের মধ্যে ইয়া থাকে, যুক্তবর্ণ থাকে। তৎসম শব্দের মাঝে কি থাকে? যুক্তবর্ণ থাকে। এটা একটা সহজ ট্রিক, যে তৎসম শব্দের মাঝে যুক্তবর্ণ থাকে। মনে রাখবা, তৎসম শব্দ যদি পরীক্ষায় আসে, তৎসম শব্দের মাঝে যুক্তবর্ণ থাকে। ঠিক আছে? তৎসম শব্দের মাঝে কি থাকে? যুক্তবর্ণ থাকে। তো এখানে একটা যুক্তবর্ণ আছে, গ্রহ, এবং এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার সৃষ্টি। তাই এটাই আমাদের উত্তর। এগুলো তৎসম শব্দ। ঠিক আছে? এগুলো হচ্ছে শর্ট ট্রিক্স আর কি। এগুলা কোনো ট্রিক্স আর কি, এগুলো মুখস্থ করার মতো তেমন কিছুই না। এরপর হচ্ছে 15 নাম্বার, দেখো মানুষ কোন বিশেষ্যের উদাহরণ? মানুষ কোন বিশেষ্যের উদাহরণ? দেখো আমরা অপশন বাদ দিব, এবার আমরা অপশন বাদ দেওয়ার ট্রাই করবো, সে আমাদের সেই আগের ট্রিক্স, অপশন বাদ দেওয়ার ট্রাই করবো। দেখো প্রথমে রয়েছে গুণ, গুণ বিশেষ্য। আমি বললাম যে আমি মানুষ, এটা কি আমার কোনো গুণ ভাই? বলো। আমি মানুষ, তুমি মানুষ, তুমি মানুষ, তার মানে কি তোমার এটা কোনো গুণ? তুমি মানুষ, এটা কি তোমার কোনো গুণ? বলো, এটা কোনো গুণ না তোমার, তার মানে গুণ বিশেষ হলো না। গুণ কোনগুলা? গুণ হচ্ছে তোমার ভিতরে, তুমি চালাক, তুমি তুমি হচ্ছে ধরো চালাক, তুমি বলদ, এরপর হচ্ছে তুমি বাচ্চা, তুমি পিচ্ছি, তারপরে হচ্ছে ধরো তুমি এইটা ওইটা। তো এগুলা, এটা হচ্ছে কি গুণ বিশেষ্য। ঠিক আছে? আর সরলতা, এগুলা এগুলা হচ্ছে কি গুণ বিশেষ্য। তো গুণ বিশেষ্য হইলো না, কোনো একটা গুণ বুঝাইলো না, এটা হইলো না। এরপরে সমষ্টি বিশেষ্য। সমষ্টি বিশেষ্য কোনগুলা? এক জায়গায় কতজন মানুষ, বিভিন্ন কতজন মানুষ হোক, কতজন গরু হোক, যাই হোক না কেন, তো একসাথে ওদের বোঝাবে, সেটার নাম হচ্ছে সমষ্টি। যেমন হচ্ছে ধরো আমি বললাম পরিবার, পরিবারের মধ্যে দেখো সমষ্টি আর সমষ্টির একটা সহজ একটা জিনিস বুঝাই, এর মানুষ সমষ্টিকে আমরা হোল্ডে রাখলাম, এটা একটু তোমাদের বুঝাই দিব আমি, সহজে বুঝে যাবে, আর জীবনও ভুলবা না। এরপর হচ্ছে নাম বিশেষ্য। নাম বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম, যেমন তামিম, তারপরে হচ্ছে ইব্রাহিম, তারপরে আহমেদ হাসান, আয়েশা সিদ্দিকা, তারপরে হুমায়রা জাহান, নীল আকাশ, স্নেহা, এগুলা হচ্ছে সবই কি? এগুলো হচ্ছে নাম বিশেষ। অর্থাৎ কোনো কারো স্পেসিফিক নাম যদি হয়, সেক্ষেত্রে সেটাকে নাম বিশেষ্য বলে। পদ্মা, মেঘনা, যমুনা, চট্টগ্রাম, ঢাকা, এগুলো সবই হচ্ছে কি নাম বিশেষ্য, কোনো কিছুর স্পেসিফিক নাম হইলে। এবার সমষ্টি আর জাতির মধ্যে তোমাদের পার্থক্য বোঝাই যে কি হবে। জাতি বিশেষ্য হচ্ছে এমন একটা জিনিস যা সবাইকে বোঝাবে। এখন আমি যদি বলি মানুষ, মানুষ দ্বারা কি শুধু আমাকে বোঝাচ্ছে? আমার পরিবারে যে কয়জন মানুষ আছে তাদেরকে বোঝাচ্ছে? নাকি সারা পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে সব মানুষকে বোঝাচ্ছে? অবশ্যই সব মানুষকে বোঝাচ্ছে। তাই এটা উত্তর হবে জাতি বিশেষ্য। জাতি মানে হচ্ছে সব। জাতি মানে হচ্ছে সব। জাতি মানে কি? জাতি মানে সব বোঝাবে। ওহো কি লিখলাম! জাতি মানে হচ্ছে সব বোঝাবে। ঠিক আছে? আর সমষ্টি বলতে, সমষ্টি বলতে ওই সবের মধ্য থেকে কিছু কিছু কয়েকজনকে আলাদা করে বোঝাবে, তখন ওইটাকে সমষ্টি বলবে। যখন আমি বললাম পরিবার, দেখো পরিবারের মধ্যে কয়েকজন মানুষ থাকে, সব মানুষ, সারা পৃথিবীর সব মানুষকে বোঝায় পরিবার বললে? বোঝায় না। এখন আমি বললাম মিছিল, এখন মিছিলের মধ্যে কয়েকজন মানুষ থাকে, তো সারা পৃথিবীর সব মানুষ থাকে? থাকে না। এবার আমি বললাম যে আর্মি, আর্মিদের সারা পৃথিবীর সব মানুষ কি আর্মি? না। আর্মিদের মাঝে কিছু কয়েকজন মানুষ থাকে। এই জন্য যখন এই যখন একটা জিনিস বোঝাবে আর সেটা দ্বারা পৃথিবীর সকল ওই সব কিছুকে বোঝাবে, তখন সেটা হবে হচ্ছে আহ, জাতি বিশেষ্য। আর যদি ওইটার কিছু জনকে বোঝায় তাহলে সেটা হচ্ছে সমষ্টি বিশেষ্য। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? এটা বলো, এই সবাই কি জাতি আর সমষ্টির মধ্যে পার্থক্য বুঝেছো? বলো তো, সবাই কি জাতি আর হচ্ছে জাতি আর সমষ্টির মধ্যে পার্থক্য বুঝেছো? জাতি আর সমষ্টির মধ্যে পার্থক্য বুঝেছো কিনা? কই পোলাপাইন কথা বলছ না কেন? জাতি আর সমষ্টিবাচক বিশেষের মধ্যে পার্থক্য বুঝেছো? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। জি, বুঝতে পেরেছি। কি রে ভাই, আপনি টান দিলি কেন? ওকে, এবার দেখো 16 নম্বর, আত্মবাচক সর্বনাম কোনটি? আত্মবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম মাত্র দুইটা, আমি বলে দিচ্ছি। আত্মবাচক সর্বনাম মাত্র দুইটা। আত্মবাচক সর্বনাম কয়টা? মাত্র দুইটা। একটা স্বয়ং, একটা নিজে। স্বয়ং নিজে, স্বয়ং নিজে, তার মানে এখানে একটাই আছে স্বয়ং নিজে, এটাই উত্তর হবে তাহলে স্বয়ং নিজে। বলে দিলাম এই দুইটা, দেখো দুইটা মনে রাখবা, একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্বয়ং, একটা হচ্ছে নিজে। স্বয়ং নিজে, স্বয়ং নিজে, স্বয়ং নিজে, বলতে থাকো স্বয়ং নিজে, স্বয়ং নিজে, স্বয়ং নিজে, স্বয়ং নিজে, এই দুইটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। স্বয়ং নিজে, স্বয়ং আমি এই কাজটা করেছি, নিজে আমি এই কাজটা করেছি, এটা হচ্ছে আত্মবাচক, অর্থাৎ নিজের আত্মাকে বোঝায়। ঠিক আছে? ওকে,
তাহলে এটা কি স্বয়ং আর নিজে, এই দুইটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। ঠিক আছে, এরপরে 17 নাম্বার দেখো, চালাক শব্দটি কি কোন বিশেষণ পদ? একটু আগে তো বলে দিলাম রে। চালাক, চালাক কোন বিশেষণ পদ? একটু আগে বলে দিছি না? একটা আছে গুণবাচক, একটা অবস্থাবাচক, একটা ভাববাচক, একটা উপাদানবাচক। কোনটা হবে? গুণবাচক, অবস্থাবাচক, ভাববাচক, উপাদানবাচক। কোনটা হবে? চালাক একটু আগে বলেছি, চালাক বলক, এগুলা কোন কোন বাচক? এগুলো হচ্ছে গুণবাচক। ঠিক আছে, এই যে গুণবাচক। ঠিক আছে, গুণবাচক। বুঝলা? অবস্থাবাচক তো হবে না, ভাববাচক হইল না, উপাদানবাচক না। তার মানে চালাক, চালাক হচ্ছে ওর গুণ বুঝাইছে, ওর একটা চালাক, ওর গুণ বুঝাইছে এটা। এরপরে 17 নাম্বার দেখো। আচ্ছা 17 নাম্বারে তো আমরা দেখলাম, এরপর 18 নাম্বার, কর্তা অন্যকে দিয়ে কাজ করায় কোন ক্রিয়ায়? এটা খুব সহজ, এটা ইম্পর্টেন্ট এন্ড সহজ। কর্তা অন্যকে দিয়ে কাজ করায় কোন ক্রিয়ায়? যেমন আমি বললাম যে আমি আমি বাইরে হাঁটাহাঁটি করছি, আমি বাড়ি যাচ্ছি, আমি তোমাদের ক্লাস করাচ্ছি। বুঝছো কথা? দেখো কথাটা বুঝো। আমি বললাম যে আমি ক্লাস করছি, বললাম যে আমি ক্লাস করছি, আমি ক্লাস করছি। কে ক্লাস করছে? আমি ক্লাস করছি। অর্থাৎ কর্তার কাজটা নিজে সেই করতেছে। আমি ক্লাস করছি মানে কি? কাজটা আমার, আমিই করতেছি। কিন্তু আমি এটা না বলে তোমাদেরকে বললাম যে আমি শিক্ষার্থীদের ক্লাস করাচ্ছি, আমি শিক্ষার্থীদের ক্লাস করাচ্ছি। এর মানে হচ্ছে তোমরা ক্লাস করছো না, আমি বাধ্য বাধ্য করে তোমাদেরকে করাচ্ছি। তোমরা করছো না, কর্তা নিজে কাজ করতেছে না, করাচ্ছে আর একজনকে দিয়ে। অর্থাৎ কর্তা অন্যকে দিয়ে কাজ করাবে। ঠিক আছে, আমি তোমাদের, আমি শিক্ষার্থীদের পড়াচ্ছি, যে বললাম আমি, আমি যদি বলতাম যে আমি পড়াই, তাহলে হচ্ছে নিজের কাজটা আমি নিজেই করতেছি। বাট এটা না করে আমি বলতেছি কি, আমি শিক্ষার্থীদের পড়াচ্ছি, মানে তোমরা নিজেরা পড়তেছো না, তোমাদেরকে জোর করে পড়াচ্ছি। ঠিক আছে, তো এরকম যখন হবে তখন এটাকে কোন ক্রিয়া বলবে? তখন এটা কি সরল ক্রিয়া বলবে? না, সরল ক্রিয়া না। সরল ক্রিয়া হচ্ছে আমি খাই, আমি যাই, আমি বাড়ি যাচ্ছি, মানে নিজের কাজ নিজেই করবে। সংযোগ ক্রিয়া বলবে? না, সংযোগ ক্রিয়া বলতে তো কিছু নাই, সংযোগ ক্রিয়া, সংযোগ ক্রিয়া হবে না, সংযোগ ক্রিয়া হবে না। আর সংযোগ ক্রিয়া হতে দুইটা ক্রিয়া একসাথে থাকবে আর কি, এটা হবে না। এটা হইলো না, সরল ক্রিয়াও হইলো না। তারপরে হচ্ছে প্রযোজক ক্রিয়া, এটা আমরা বুঝলাম না, ধরো এটা রেখে দিলাম। এরপরে যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া মানে একই বাক্যের মধ্যে দুইটা ক্রিয়া থাকবে, তো এটাও তো হলো না। একই বাক্যের মধ্যে দুইটা ক্রিয়া থাকার কথা বলে না, এখানে বলছে কর্তা অন্যকে দিয়ে কাজ করাবে। এটা উত্তর কি? প্রযোজক ক্রিয়া। এটার অন্যতম একটা উদাহরণ হচ্ছে, আমরা অনেকে এটা বলে থাকি যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, শিশু দেখো, শিশুকে একা একা চাঁদ দেখতেছে? শিশু চাঁদ দেখতে চায় না, মা জোর করে এরকম ঘাটটা এরকম বাঁকা করে আয় আয় চাঁদ মামা এরকম করতেছে। তো কি হচ্ছে, শিশু একা কাজ করে নাই, শিশুর কাজটা মা জোর করে ওকে দিয়ে করাচ্ছে। মানে জোর করে, আমি ফার্স্ট বলে বলতেছি, বাট আলটিমেটলি কি, মানে কর্তা নিজে না করে অন্য কাউকে দিয়ে করাবে, এটা আর কি। আরো ওই যেমন তোমাদের, আমি শিক্ষার্থীদের পড়াচ্ছি, তোমরা পড়ছো না, বাট আমি তাদের জোর করে পড়াচ্ছি, এই টাইপের আর কি। অর্থাৎ নিজের কাজটা নিজে করবে না, অন্যকে দিয়ে করাবে। এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই। এরপরে হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেন যাব। দেখো এরপরে 19 নম্বর, ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? ক্রিয়াজাত অনুসর্গ, ভাই অনুসর্গ কোনগুলো একটু আগে বলেছি না? অনুসর্গ কোনগুলা? অনুসর্গ হচ্ছে তোমার প্রিপজিশন, দ্বারা, দিয়ে, কর্তৃক, তারপরে হচ্ছে উপরে, নিচে, ভিতরে, বাহিরে, তারপরে ধরে, যাবত, তারপরে হচ্ছে কি কাছে, দূরে, নিকটে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অনুসর্গ। ঠিক আছে, এবার এটার আনসার করো দেখি কে কে পারো। ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? অর্থাৎ কোন অনুসর্গটায় মানে ক্রিয়া ক্রিয়া একটা ভাইব আছে, কোন অনুসর্গ একটা ক্রিয়া ক্রিয়া ভাইব আছে। বিষয়টা এরকম না, তোমাদের বোঝাই। ধরো কিছু ছেলে আছে এরকম, ধরো ওরকে আকার ইঙ্গিতে দেখতে ছেলে দেখা যায়, বাট ও আলটিমেটলি মানে ওর হাঁটা চলার ধরন একটু হাফ লেডিস টাইপের, এরকম কিছু আছে না ছেলে, যে হাঁটা চলার ধরন, কথা বলার স্টাইল একটু মেয়েদের মতো। তো এরকম কিছু ছেলে আছে না? তো এইখানে বিষয়টা এরকম, মানে ও আলটিমেটলি অনুসর্গ, ও আসলে অনুসর্গ ভিতর থেকে, কিন্তু বাইরে থেকে ওকে হচ্ছে ক্রিয়ার মতো লাগে, এরকম আর কি। এখানে কোনটা এরকম আছে দেখো তো। এগুলা কি সিলেট বোর্ড স্টুডেন্টরা পড়তে পারবে? 100%। আমি যতগুলো কথা বলতেছি
এইখান থেকে তুমি যেই বোর্ডের হও, তুমি সিলেট বোর্ড হও, মাদ্রাসা বোর্ড হও, ঢাকা বোর্ড হও, চট্টগ্রাম বোর্ড হও, রাজশাহী বোর্ড হও, কুমিল্লা বোর্ড হও, বরিশাল বোর্ড হও, যেই এনি বোর্ড, যেই বোর্ডই হও না কেন, প্রত্যেকটা বোর্ডে কমপক্ষে আজকের ক্লাসটা থেকে 20টা এমসিকিউ কমন পাবা। তোমরা যদি চাও এই ক্লাসটা সেভ করে রাখতে পারো, আর স্ক্রিন রেকর্ড করতে পারো, এবং এই ক্লাসটা তোমরা পরীক্ষা যেদিন হবে তোমাদের বাংলা দিতে পারো, তার আগের দিন যদি দেখে যাবে 1 ঘন্টা ক্লাসটা, তোমরা 100% লিখে রাখো, আমি বলতেছি ইনশাআল্লাহ তোমরা 20টা এমসিকিউ কমন পাবা এখানে, 30টা থেকে কমপক্ষে ইনশাআল্লাহ। মানে এই স্লাইড থেকে না, আমি যতগুলো কথা বলতেছি এইগুলোর মধ্যে থেকে সবকিছু মিলিয়ে। এখন এর মধ্যে কোনটা আছে বলো, বলো বলো বলো, কোনটা কোনটা এরকম আছে হচ্ছে অনুসর্গ, বা মানে উপর থেকে ভিতর থেকে অনুসর্গ, বাট উপর থেকে ওকে ক্রিয়ার মতো দেখা যায়, কোনটা বলো? একজন বলেছে হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, তুমি তো মেয়ে না, তোমার এটা সম্ভবত তোমার বাবার আইডি নাকি জানি না, তো তুমি বলেছো এমন কাজ তোমার দ্বারা হবে না, এটা এমন কাজ আমার দ্বারা হবে, কে বলছে তোমাকে হবে না? দেখো, এমন কাজ তোমার দ্বারা হবে না, এখানে অনুসর্গ হচ্ছে দ্বারা। বলেছিলাম অনুসর্গ হচ্ছে বিশেষ্য এবং সর্বনামের পরে বসে, এই যে তোমার একটা সর্বনাম, তোমার একটা সর্বনাম না, সর্বনামের পরে বসছে দ্বারা। এখন ভাই এটা দ্বারা, এই যে দ্বারা মানে কি, ইংলিশে কি বলে দ্বারা, ইংলিশ কি বলো তো, বাই, তাই না? বাই একটা কি, বাই একটা প্রিপোজিশন না? তো বাই প্রিপোজিশন, সে তো এখানে দ্বারা প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনকে বাংলায় আমরা বলি হচ্ছে অনুসর্গ, ঠিক আছে? তো দ্বারা হচ্ছে এখানে অনুসর্গ, তো দ্বারা, এই দ্বারা 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 তো দ্বারাই ভাই, এটার মধ্যে কি আমরা ক্রিয়ার মধ্যে কিছু পাইছি? ক্রিয়ার মধ্যে কিছুই পেলাম না। এবার হচ্ছে কার কাছে, এই যে কার কাছে, কাছে কাছে হচ্ছে এখানে কার কাছে, কাছে হচ্ছে কি এখানে অনুসর্গ, তো কাছে এখানে আমরা ক্রিয়া কিছুই পাইলাম না। আজ বাংলাদেশ বনাম, ভাই বনামের মধ্যে আমরা কিছু পাইছি? বনামের মধ্যে আমরা ক্রিয়ার মধ্যে কিছু পাইলাম না। বা লাস্টটা দেখো, বহুদিন ধরে, এই ধরা বলতে একটা একটা ইয়া আছে না, ক্রিয়া আছে না, ধরা, ধরা একটা ক্রিয়া আছে না? তো এই ধরে, ধরেটা দেখা যায় হচ্ছে অনুসর্গের মতো, বাট ওর মধ্যে একটা ধরা ধরা ভাইব আছে, অর্থাৎ এখানে একটা মানে ক্রিয়া ক্রিয়া ভাইব আছে, ও দেখতে, ও ভিতর থেকে হচ্ছে ছেলে হইলেও উপর থেকে মেয়ে, না সরি, মানে ভিতর থেকে অনুসর্গ হইলেও উপর থেকে ওকে একটু ক্রিয়া ক্রিয়া দেখা যায় আর কি। বুঝতে পেরেছো? উম্মে সালমান ঘ ঘ ঘ ঘ ঘ ঘ ঘ ঘ ঘ, এতগুলো ঘ কেন এই বেটা, মানে আরো একসাথে 3-4টা আনসার করে দিছে আর কি। ঠিক আছে, তাহলে বহুদিন ধরে অপেক্ষা করে আছি, কার জন্য? কারোর জন্য অপেক্ষা নেই, চালিয়ে যাও। ওকে, এরপরে দেখো 20 নম্বর, একে অন্যের পরিপূরক হিসেবে কোন যোজক ব্যবহৃত হয় বলো? বলো কি হবে এটা? একে অন্যের পরিপূরক হিসেবে কোন যোজক ব্যবহৃত হয়? একে অন্যের পরিপূরক হিসেবে কোন যোজক ব্যবহৃত হয়? একটা আর একটার পরিপূরক, ঠিক আছে? একটা একটা থাকলে আর একটা থাকতেই হবে, না হলে পরিপূর্ণ হবে না, ঠিক আছে? একটা না থাকলে আর একটা থাকবে না, অর্থাৎ একটা থাকলে আর একটা থাকতেই হবে, এটা কোনটা? সাধারণ যোজক তো হবেই না, কারণ সাধারণ যোজকে মাত্র একটাই যোজক থাকে। এখন যোজক মানে কি ভাই, এটা আগে বুঝতে হবে। যোজক মানে হচ্ছে কানেক্টরস, তোমরা যেটাকে বলো সরি, তোমরা যেটাকে ইয়া বলো কনজাংশন, যেটাকে বলো পার্টস অফ স্পিচ, যেটাকে কনজাংশন বলা হয়, অর্থাৎ এন্ড অর বাট, এগুলা, ঠিক আছে? এন্ড অর বাট এগুলো হচ্ছে কি এখানে যোজক হিসেবে ব্যবহৃত হয়। বাংলাগুলা কি কি? এবং, ও, আর, কিন্তু, তথাপি, নতুবা, অতএব, সুতরাং, এগুলো হচ্ছে যোজক, বাংলা এগুলোকে যোজক বলে, ঠিক আছে? বাংলা এগুলোকে হচ্ছে কি বলে? যোজক বলে। তাহলে সাধারণ যোজক তো হলো না, সাপেক্ষ যোজক কোনগুলা? সাপেক্ষ যোজক হচ্ছে যদি, তবে, যিনি, তিনি, যে, সে, যারা, তারা, তার মানে একটা থাকলে আরেকটা থাকতে হবে। যদি তুমি আসো তবে আমি যাব, তার মানে যদির সাথে তবে একদম পরিপূরক, একটার আর একটার পরিপূরক, একটা আর একটার সাথে মিশে গেছে, তার মানে এখানে সাপেক্ষ সাপেক্ষ যোজক এটাই হবে, তাই না? যদি তুমি আসো তবে আমি যাব। তারপর যারা ভালো পড়াশোনা করবে তারা ভালো ফলাফল পাবে, তো যারা তারা একটা আরেকটার সাথে জড়িত, এটাকে বলা হচ্ছে সাপেক্ষ যোজক, ঠিক আছে? কারণ যোজক হচ্ছে কোনগুলা? কারণ যোজক হচ্ছে কারণ, কারণ যোজক হচ্ছে কি? সুতরাং, যেটাকে আমরা বলি সুতরাং, সুতরাং কারণ যোজক হচ্ছে কোনটা? সুতরাং, সুতরাং হচ্ছে কারণ যোজক। বিরোধ যোজক কোনটা? বিরোধ যোজক হচ্ছে কিন্তু। বিরোধ যোজক কোনটা? বিরোধ যোজক হচ্ছে কিন্তু বা বরং, ঠিক আছে? কিন্তু, বরং, ঠিক আছে? মনে রাখিস ভাই, মনে রাখিস, একটু কাজে লাগবে। 21 নাম্বারটা বলো। অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয় কোন ধরন আবেগ বাক্যে?
এটা মনে হয় তোমাদের সিলেবাস আছে কিনা আমি নট শিওর, এটা আমি তোমাদের এমনি পড়াই দিয়ে চলে যাচ্ছি। অনুমোদন, সম্মতি, সমর্থন ভাব প্রকাশ করা হয় কোন ধরনের বাক্যে? এটা উত্তর হবে সিদ্ধান্ত আবেগ। যেমন আমি তোমাদের একটা উদাহরণ বলে দিচ্ছি, মনে রেখো উদাহরণটা। সেটা হচ্ছে হ্যাঁ চলো বাইরে যাই। এই যে হ্যাঁ চলো বাইরে যাই, একটা অনুমতি, একটা সম্মতি দেওয়া হইলো, এটাকে বলে সিদ্ধান্ত আবেগ। এটা হচ্ছে অনুমোদন, সম্মতি বা সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হচ্ছে সিদ্ধান্ত আবেগে, ঠিক আছে? আর আমি বাকিগুলো একটু বলে দিচ্ছি। তোমাদের সিদ্ধান্ত আবেগ তো আর পরীক্ষায় আসবে না এবার, তোমাদের আসবে এই ৩টা থেকে যদি আসে, কারণ সিদ্ধান্ত আবেগ ২৫ সালে এসেছে। সম্বোধন আবেগ, সম্বোধন আবেগ কোনটা বলো তো? সম্বোধন আবেগ হচ্ছে এটা, ওগো তুমি কখন বাড়ি আসবে। এই যে আমি বললাম ওগো তুমি কখন বাড়ি আসবে, এই যে ওগো বলে ডাক দিলাম আমি, কাউকে আমি সম্বোধন করলাম, কাউকে আমি কিছু একটা বললাম, এটাকে বলা হয় সম্বোধন আবেগ। বুঝেছো বাছারা? সম্বোধন আবেগ কোনগুলা? সম্বোধন আবেগ হচ্ছে কাউকে যদি কোনো কিছু বলে ডাকা হয় তাকে সম্বোধন আবেগ বলে। এই যে বললাম ওগো কখন বাড়ি ফিরবে, ঠিক আছে? এটা কি? সম্বোধন আবেগ। এরপরে হচ্ছে অলংকার আবেগ, ঠিক আছে? অলংকার আবেগ। তো অলংকার আবেগ কোনগুলা? অলংকার আবেগ হচ্ছে যেগুলা বাক্যের কোনো ভূমিকা নাই, ওর ওর বাক্যে কোনোই ভূমিকা নাই, কিন্তু তারপরেও ওর আমরা এই কথাটা বলি বাক্যকে আরেকটু সুন্দর লাগার জন্য, বাক্যকে আরেকটু সুন্দর লাগার জন্য আমরা বলি, সেটা হচ্ছে অলংকার আবেগ। যেমন ধরো কি বলা চলে অলংকার আবেগে, ধরো অলংকার আবেগে হচ্ছে কি উদাহরণ দেওয়া যায় অলংকার আবেগে? ধরো এইভাবে বলা যায় যে ধুর তোমাকে ছাড়া ভালো লাগছে না। এই যে বললাম ধুর তোমাকে ছাড়া ভালো লাগছে না, এখানে ধুর আমি এই কথাটা না বলে যদি বলতাম তোমাকে ছাড়া ভালো লাগছে না, তাহলে কিন্তু একই উত্তরই হতো। তোমাকে ছাড়া ভালো লাগছে না এটার মানে যেটা, ধুর তোমাকে ছাড়া ভালো লাগছে না এটাও কিন্তু একই কথা। আর ভাই ভাইবো না যে সারমন হয় প্রেমে মজা গেছে এই জন্য এগুলো বলতেছে, এগুলো আমার কথা না, এগুলো তোমাদের বইয়ের উদাহরণ, ঠিক আছে? এরপরে এরপরে হচ্ছে কি, স্যার এই ভিডিওটা পরে অনলাইনে স্যার পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। ওকে। তো দেখো তো বললাম ধুর তোমাকে ছাড়া ভালো লাগছে না। তো এই যে ধুর কথাটা বললাম, এই কথাটা আমি বাড়তি বলেছি না, এটা চাইলে কিন্তু আমি না বলেও থাকতে পারতাম। না বলেও কিন্তু সেই একই অর্থই প্রকাশ হইতো। এটা আলাদাভাবে কোনো অর্থ প্রকাশ করে নাই। কিন্তু এটা বললে কি আমি যাকে বলতেছি সে আরেকটু মধুর হয়ে উঠতেছে তার কাছে। তার কাছে আরেকটু ভালো লাগছে। এজন্য এটাকে বলা হয় অলংকার আবেগ। একটা মানুষকে আল্লাহ তাআলা এমনিতেই সুন্দর করে বানাইছে। তারপরেও তাকে যখন অলংকার পরানো হয় তাকে আরো বেশি সুন্দর লাগে না? ঠিক এটাই, বাক্য এমনিতেই ঠিক আছে। তারপরেও বাক্যটার মধ্যে এমন কিছু অলংকার যুক্ত করব যার কারণে বাক্যটা আরো বেশি মধুর হয়ে উঠবে, ঠিক আছে? তো এটা হচ্ছে অলংকার আবেগ। এরপরে হচ্ছে স্যার আপনার কি বিয়ে দেন? না রে ভাই বিয়ে দিয়ে দাও। এরপরে হচ্ছে করুণা আবেগ, মেয়ে দেখা শুরু করো, পাইলে খোঁজ খবর লাগাইও। এরপরে হচ্ছে করুণা আবেগ, এরপরে হচ্ছে করুণা আবেগ রয়েছে। করুণা আবেগ কোনটা বলো তো? করুণা আবেগ কোনটা বলো? করুণা আবেগ তোমাদের এই যারা পড়াইছে তোরা তো ক্লাস আমার তো পেইড ব্যাচে অনেকে ছিলি, বলস না কেন? কেউ তো উত্তর টুত্তর আগে দিয়ে দিয়ে পারস না। করুণা আবেগ কোনগুলা? করুণা আবেগ কোনটা? ধরো কারো প্রতি কষ্ট হয়েছে তার একটা কথা বললা, যেমন আহা বেচারার কত কষ্ট, আহা বেচারার কত কষ্ট। এই যে বললাম আহা বেচারার কত কষ্ট, এই আহা এটা হচ্ছে করুণা আবেগ, ঠিক আছে? আহা কথাটা কি? করুণা আবেগ। ওকে যাক গে ওসব কথা থাক, হ্যাঁ এটা হচ্ছে কি? অলংকার আবেগ। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা পরবর্তীটা দেখি। বচন শব্দের অর্থ কি? তোমাদের বচন নাই পরীক্ষায়, ইয়াতে তোমাদের সিলেবাসে বচন নাই, জাস্ট শব্দ আমি এটা উত্তর বলে দিচ্ছি, এটা হচ্ছে কি সংখ্যার ধারণা, এটা হবে। বচন মানে কি? সংখ্যার ধারণা। ঘটমান অতীতকালের উদাহরণ কোনটি? ঘটমান অতীত, যেটা অতীতকালে ঘটতেছিল, অতীতকালে ঘটতেছিল, অতীতকালে ঘটতেছিল কোনটা এখানে দেখো তো? অতীতকালে ঘটতেছিল কোনটা? খুব সকালে ঘুম থেকে উঠতাম, এটা তো ভাই নিত্যবিত্ত, অর্থাৎ সব সময় উঠতাম। তখন বাতিটা জ্বলে উঠলো, এটা সাধারণ। সূর্য অস্ত গেল, এটাও সাধারণ ভাবে বুঝাইছে। তারা মাঠে খেলছিল, অর্থাৎ তারা মাঠে খেলতেছিল, বিষয়টা এরকম। তারা মাঠে খেলতেছিল অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ হচ্ছিল, অতীতকালে কোনো একটা কাজ হচ্ছিল বোঝালে সেটা ঘটমান অতীত, তার মানে উত্তর কি হবে? তারা মাঠে খেলছিল, এটা ঠিক আছে? তারা মাঠে খেলছিল। ওকে এরপরেরটা 24 নাম্বার। কোন, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, 24 নম্বরে চলে এসেছি আমরা। কোন বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে? কোন বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে? খুবই সহজ প্রশ্ন ভাই। একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে কোনটায়? একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে কোনটায়? আমরা জানি সরল সবসময়, সরল সবসময় একটা নিয়ে থাকে, সরল মানেই এক। সরলের পাশেই তোমরা এক লিখে রাখো, সরল মানেই হচ্ছে এক। সরল যে জায়গায় লেখা থাকবে তার মানে বুঝবা যে ওইটা এক এক এককেই বোঝাচ্ছে, অর্থাৎ একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে শুধুমাত্র সরল বাক্যেই। এরপরে জটিল, জটিল বাক্যে দুইটি মাত্র দুইটি সমাপিকা ক্রিয়া থাকে।
যৌগিকে 2টি সমাপিকা ক্রিয়া থাকে, মিশ্রতে 2টি সমাপিকা ক্রিয়া থাকে। এখন ভাই সমাপিকা ক্রিয়া কি? এখন সরল বাক্যে একটা সরল বাক্য বলে দেই। আমি বললাম যে আমি বাড়ি যাচ্ছি। এই যে বললাম আমি বাড়ি যাচ্ছি, এই যাচ্ছি একটাই মাত্র এখানে ক্রিয়া হয়েছে। এবার জটিল বাক্য। জটিল বাক্যে তো হচ্ছে সব সাপেক্ষ সর্বনাম থাকে। যেমন যদি তুমি আসো তবে আমি যাব। দেখো যদি তুমি আসো, আসো একটা ক্রিয়া, আবার বলছি তবে আমি যাব, যাব আরেকটা ক্রিয়া। তার মানে জটিলে 2টা ক্রিয়া চলে আসতেছে। জটিল বাক্য হইলে সেটার মধ্যে যদি, তবে, যিনি, তিনি, যে, সে, যারা, তারা, এই ইত্যাদি ইত্যাদি এগুলো থাকবে। ঠিক আছে? তাই অটোমেটিক্যালি 2টা ক্রিয়া চলে আসে। যৌগিক বাক্যতেও 2টা ক্রিয়া থাকে। যৌগিক বাক্যতে হচ্ছে কি এবং, ও, আর, কিন্তু, তথাপি, নতুবা এগুলা বোঝায়। যেমন আমি বাজারে গেলাম কিন্তু তোমাকে পেলাম না। আমি বাজারে গেলাম কিন্তু তোমাকে পেলাম না। দেখো আমি বাজারে গেলাম, এই একটা গেলাম একটা ক্রিয়া, কিন্তু তোমাকে পেলাম না, এই যে পেলাম, পেলাম আর একটা ক্রিয়া, 2টা ক্রিয়া হয়ে গেছে। তার মানে একটা ক্রিয়া নাই এর মাঝে, যৌগিক ক্রিয়ার মাঝে হলো না। মিশ্র ক্রিয়া কি? মিশ্র ক্রিয়া মানে জটিল। জটিল আর মিশ্র সেম, জটিল আর মিশ্র সেম। ঠিক আছে? জটিলের অপর নামই মিশ্র, মিশ্রের অপর নামই জটিল। ওকে? উম্মে সালমান বই থেকে উত্তর দেখে দেখে বলতেছো। এরপর 25 নাম্বারটা, বাবা বাড়িতে আছেন, এই বাক্যে বাড়িতে কোন কারক? তোমাদের পরীক্ষায় কারকও নাই। তোমাদের ভাই এত সহজ করে দিয়েছে, এরপরে দিয়ে প্লাস না পাও, আসলে তোমাদের কিছু বলার নাই। ঠিক আছে? বাবা বাড়িতে আছেন এই বাক্যে কোন কারক রয়েছে? এটা কোন কারক হবে? এটা অধিকরণ কারক। এটা তোমাদের নাই সিলেবাসে, তাই আমি এটা নিয়ে আলোচনা করলাম না। এরপরে 26 নাম্বার, যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলে? যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলে বলো? যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলে? ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে। একটা হচ্ছে কর্তাবাচ্য আছে, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তী বাচ্য। ও আচ্ছা, তোমাদের বাচ্চও নাই পরীক্ষায়। তোমাদের বাচ্চও সিলেবাসে নাই ভাই। এত সহজ করে দিছে আল্লাহ তোমাদের সিলেবাসটা। এত এত সহজ করে দিয়েছে, কিন্তু তারপরে যদি না পাও ভালো রেজাল্ট করতে, তাহলে তো একেবারে মায়ের একটাও নিচে পড়বে না। ঠিক আছে? এটাও তোমাদের নাই, বাচ্চাও তোমাদের নাই পরীক্ষা। ঠিক আছে? এটা ভাব বাচ্চা হবে উত্তর, ভাব বাচ্চা, এটাও তোমাদের নাই, এটাও বাদ। ঠিক আছে? তোমাদের বাচ্চাও নাই সিলেবাসে। এরপর 27 নাম্বার, জ্যোতি চিহ্ন। আরে ভাই জ্যোতি চিহ্ন নাই তোমাদের। জ্যোতি চিহ্ন তোমাদের সিলেবাসে নাই। সিলেবাসে জ্যোতি চিহ্ন নাই, এখান থেকেও প্রশ্ন আসবে না। তাও এটা সহজ প্রশ্ন বলে দিচ্ছি। কোন জ্যোতি চিহ্ন দ্বারা বাক্যের সামান্য বিরতি নির্দেশ করে? এটা হচ্ছে কমা। কমা দ্বারা সামান্য বিরতি নির্দেশ করে। দাড়ি দ্বারা পূর্ণ বিরতি, সেমিকোলন পূর্ণ বিরতি, হাইফেনও পূর্ণ বিরতি। তো এখানে হাইফেন দ্বারা হচ্ছে কোনো বিরতি দেওয়া হয় না। তো এটা মেন বিষয় না। মেন ফ্যাক্ট হচ্ছে কি, বাক্যের সামান্য বিরতি বোঝায় কমা দ্বারা। ব্যাস শেষ। এতটুকু বললেই হবে। কমা দ্বারা। তোমাদের আর তো এটা তো আর ইয়াতে নাই, এটা তোমাদের সিলেবাস থেকে আউট করে দিয়েছে। ঠিক আছে? এরপরে এরপরে 28 নাম্বার দেখো, চাঁদ এর প্রতিশব্দ কোনটি? এগুলা কিন্তু আছে। চাঁদের প্রতিশব্দ, হ্যাঁ বলো 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 দেখি। এখন পোলাপাইন তোরা তো এটা তো উত্তর করে দিবি বই দেখে, কিন্তু বল এখন যে চাঁদের 2টা করে প্রতিশব্দ বলতো দেখি। চাঁদের 2টা করে প্রতিশব্দ বলো তো দেখি। চাঁদের চাঁদের প্রতিশব্দ বলো তো দেখি, কে কে পারো চাঁদের প্রতিশব্দ? আলহামদুলিল্লাহ কেউ বলে না কেন? কারণ ওদের ভাই কোনো শুকরিয়া নাই, এই জন্য আলহামদুলিল্লাহ বলে না। ঠিক আছে? তোমার শুকরিয়া আছে, তুমিও তো এখন আলহামদুলিল্লাহ বলো না। আগে বলো না তুমি নিজে আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আহ, চাঁদের প্রতিশব্দ কি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো পারতেছো। চাঁদের প্রতিশব্দ কি? শশী। শশী হবে উত্তর, তাই না? চাঁদের প্রতিশব্দ শশী। চাঁদের প্রতিশব্দগুলো আমি কয়েকটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে। যেমন ধরো শশী, চন্দ্র, শশাঙ্ক, শশধর, ইন্দু, বিধু, নিশাকর, সোম, হিমকর, মৃদাঙ্ক, এরপরে হচ্ছে রজনীকান্ত, তারপরে আরো আছে সুধাংশু, শিবাংশু, তারপরে কলাধর, এরপরে কলানিধি, এরপরে হচ্ছে কুমুদনাথ। এগুলা সবই হচ্ছে চাঁদের প্রতিশব্দ। ঠিক আছে? এগুলো সবই কি? এগুলো সবই হচ্ছে চাঁদের প্রতিশব্দ। তো এতগুলো লাগবে না, তোমাদের 4-5টা মুখস্থ করলেই হবে। যেমন ধরো শশী, চন্দ্র, শশাঙ্ক, শশধর, এই কয়েকটা জানলেই হবে। ঠিক আছে? ইন্দু, বিন্দু, নিশাকর, সোম, এগুলা কয়েকটা জানলেই হবে। স্যার সামনে থাকলে মনে হয় মারতেন নিশ্চিত। কোনো মিস নাই, একেবারে প্রত্যেকটারে ধুলাই। ঠিক আছে? আচ্ছা শশী তো বুঝলাম আমরা, এটার উত্তর হবে শশী, চাঁদ। কিন্তু আদিত্য মানে কি বলো? বল বেটা এবার, আদিত্য মানে কি? আদিত্য মানে কি বল? আদিত্য কি? আদিত্য মানে কি? দেখি আদিত্য মানে কে পারে? আদিত্য কি বলো?
আদিত্য কি, নিশিথিনী কি, আর সায়র কি, এই তিনটা সমার্থক শব্দ কি বলো তো? আদিত্য, নিশিথিনী, সায়র, এই তিনটা সমার্থক শব্দ আসলে কি বলো? আদিত্য কোনটা, নিশিথিনী কোনটা, সায়র কোনটা, এই তিনটারই সমার্থক শব্দগুলো একটু বলো। এই যা জিজ্ঞাসা করতে বলো। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা, সূর্য, যা, এর কি লাগছে? হ্যাঁ, অপে আক্তার, জানিনি না, এটা কি, এটার মানে কি? হোয়াট দ্য হেল। ওকে, হ্যাঁ সূর্য। আদিত্য মানে হচ্ছে সূর্য, আর নিশিথিনী মানে হচ্ছে রাত। আদিত্য মানে হচ্ছে সূর্য, নিশিথিনী মানে হচ্ছে রাত, আর সায়র মানে হচ্ছে সমুদ্র। ঠিক আছে, সায়র মানে হচ্ছে সমুদ্র, আদিত্য মানে সূর্য, নিশিথিনী মানে রাত। দেখো আমরা একটা প্রশ্ন থেকে কতগুলো প্রশ্ন পেরে যাচ্ছি, তাই না? তো এটা খুব সুন্দর না, মজার জিনিস, মজা মজা দিয়ে পড়তে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে শশী গেল, এরপরে তারপর একটা 29 নাম্বার বলো। তালপাতার সেপাই বাগধারাটি কি অর্থে প্রকাশ করে বলো? তালপাতার সেপাই, তালপাতার সেপাই বাগধারাটি কি অর্থে প্রকাশ করে বলো তো? প্রথমে হচ্ছে মোটা সোটা। ভাই তালপাতার সেপাই বলতে শুনলেই তো মনে হয় কি যে দিলে উড়ে চলে যাবে। মোটা সোটা তো কোনো মতেই হবে না এটা, তাই না? এমনিতেই বোঝা যাচ্ছে মোটা সোটা কোনোভাবেই হবে না। তো এখানে তোমাদের প্যাচটা লাগতে পারে যে এটা একটা খেলনা হতে পারে কিনা। এই খেলনা, হ্যাঁ, মেলায় তালপাতার সেপাই পাওয়া যেত আগে, আমি জানি না, তবে আমি হচ্ছে আমার বাবার কাছ থেকে শুনেছি যে তারা নাকি ছোটবেলায় মেলায় গেলে তালপাতার সেপাই কিনে আনতো। তো আলটিমেটলি আমি দেখি নাই কখনো। তো এটা একটা খেলনার মতোই ছিল, অনেক পাতলা করে একটা জিনিস। তো যাই হোক, এটা খেলনা না, তালপাতার সেপাই তোমাদের বইয়ে যেটা বোঝায় আর কি, আলটিমেটলি যেটা বোঝায় তালপাতার সেপাই যদি বলি এই তালপাতার সেপাই, ওকে আমি খেলনা বলছি না, ওকে আমি বলেছি চিকন দেখা, একেবারে চিকন চিকনা এরকম। ঠিক আছে, হাফ কেজি ওজনের মানুষ এরকম আর কি। তো যাই হোক, এটা খেলনাও হবে না, কারণ তালপাতার সেপাই দ্বারা খেলনা বোঝায় না। এখানে সিপসিপে মানে হচ্ছে হালকা নরম, সরি নরম না, হালকা চিকন এগুলা বোঝায়। ঠিক আছে, ফু দিলে উড়ে যাবে এগুলা। তো সিপসিপে এটা হবে কি, সিপসিপে। তালপাতার সেপাই হবে কি, সিপসিপে। ঠিক আছে, এরপর হচ্ছে যোদ্ধা। ভাই তালপাতার সেপাই যোদ্ধা তো জীবন হবে না, কারণ তালপাতার সেপাই মানে হচ্ছে সিপসিপে বা চিকন বোঝায়। ঠিক আছে, সিপসিপে বা চিকন বোঝায়, এটা হচ্ছে তালপাতার সেপাই। সবাই সঠিক উত্তর করেছে। এবার লাস্ট, তোমাদের জন্য লাস্ট প্রশ্ন, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো লাস্ট প্রশ্নের। লাস্ট 30 নাম্বার বলো। তিরস্কার শব্দের বিপরীত শব্দ কোনটি বলো? তিরস্কার শব্দের বিপরীত শব্দ কোনটি? তিরস্কার মানে কি? হাসি তামাশা করা, তাই না? হাসি তামাশা করা। তিরস্কার মানে কি? তিরস্কার মানে হাসি তামাশা করা বা কাউকে নিয়ে ঠাট্টা করা। এখন প্রথমে ক নম্বরে আছে ধিক্কার। ভাই এটা তো সমার্থক শব্দ হয়ে গেল। বলছে বিপরীত শব্দ, অর্থাৎ হাসি তামাশা, ধিক্কার এগুলোর বিপরীত শব্দ, তিরস্কারের বিপরীত শব্দ। তার মানে ধিক্কার কোনো মতেই হবে না, ধিক্কারও সেই একই জিনিসই বোঝাচ্ছে। এ হচ্ছে আবিষ্কার। ভাই আবিষ্কারের সাথে তিরস্কারের তো কোনো মিলই নাই। এটার সাথে তিরস্কার মানে হচ্ছে হাসি তামাশা করা, আর আবিষ্কার মানে হচ্ছে কোনো একটা কিছু সৃষ্টি করা। তো এটা কি সেম হইলো? এটার সাথে কোনো মতেই মিলল না এটা। এরপর রয়েছে নিন্দা, একই কথাই তো হইলো। তিরস্কার মানে তো নিন্দা করা, তার মানে এটাও হইলো না, এটাও সমার্থক হয়ে গেল। বলছে বিপরীত, বিপরীত শব্দ বের করার জন্য। এবার আছে পুরস্কার। তার মানে দেখো তিনটা অলরেডি ক্রস হয়ে গেছে, তার মানে আমরা চোখ বুঝে এটা আনসার দিয়ে দিতে পারি। তারপর আমরা একটু মিলাই দেখি। একটা হচ্ছে তিরস্কার মানে কি, নিন্দা করা, অপমান করা, মানে দূর দূর করা এরকম আর কি। আর পুরস্কার মানে হচ্ছে কাউকে সাদর সম্ভাষণ জানানো। তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা বিপরীত হচ্ছে পুরস্কার। ঠিক আছে, সবাই সঠিক উত্তর করেছো। দেখি কে কে উত্তর করেছো সবার লাস্টে একটু সবাই পড়ে দেখি সবার নামটা, দেখি কে কে আজকে ক্লাসে লাস্ট পর্যন্ত ছিলাম। সামিয়া আক্তার, আয়েশা সিদ্দিকা, ফারিহা তাবাসসুম, অপি আক্তার, ইনারা মেহরিশ, মোহাম্মদ শহীদ আজিজ হৃদয়, নুসরাত জাহান এলা, জে জে আই ইব্রাহিম, উম্মে সালমান, মোহাম্মদ সাকিবুল হাসান মেজবাহ, তারপর মাহিয়া মাহিয়া মাহিয়া, কি রে ভাই এতবার মাহিয়া কেন? সুমাইয়া বিনতে সাফা, হুমায়রা জাহান। ওকে, তাহলে স্যার আপনার মাথা এত গরম কেন? কেন তুমি কি এসে ভাত রান্না করে দেখেছো যে স্যারের মাথা গরম? হ্যাঁ, কত সুন্দর হেসে হেসে কথা বলতেছি, তারপরে আবার বলে মাথা গরম। আচ্ছা, যাই হোক, তো আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আজকের ক্লাসটা তোমাদের, এবার আমি তোমাদের কিছু ট্রিক্স দিব। সেটা হচ্ছে আহ, তোমরা তোমরা হচ্ছে পরীক্ষার সময় তোমরা টেন্স না হয়ে, তোমাদের পরীক্ষা এখনো দেরি আছে, অনেক দেরি। তোমাদের এতক্ষণ ক্লাস করার জন্য ধন্যবাদ। এরপরে হচ্ছে তোমাদের একটা অ্যানাউন্স করে দিই। সেটা হচ্ছে তোমরা জানো অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে হচ্ছে নতুন একটা কোর্স তোমাদের জন্য লঞ্চ করা হয়েছে, যেখানে তোমাদের পরীক্ষায় যা যা উপযোগী, পরীক্ষায় যেগুলো তোমাদের আসবে সেইগুলোই তোমাদেরকে পড়ানো হবে প্রত্যেকটা সাবজেক্টের উপর। এখানে তোমরা সবাই জানো যে অনলাইন মাদ্রাসায় প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেসিফিক টিচাররা রয়েছেন, দক্ষ টিচাররা রয়েছেন, যারা হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন। সবাই তার নিজ নিজ সাবজেক্টের উপরে খুবই দক্ষ। তো তাই হচ্ছে তোমাদের
অবশ্যই তারা সবথেকে বেস্ট একটা আউটপুট দিতে পারবেন তারা প্রত্যেকটা টিচার। ইভেন আমি এটা বিশ্বাস করি তোমাদের জন্য যে সবথেকে বেশি ভালো হবে তোমরা যদি অনলাইন মাদ্রাসার কোর্সটা দ্রুত এনরোল করে ফেলো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট না, তোমাদের কাছে অর্ডার করতেছি বলতে পারো যে তোমরা দ্রুত অনলাইন মাদ্রাসার কোর্সটা এনরোল করে ফেলো। ঠিক আছে? তো আর তোমরা পরীক্ষা তো সামনে, পড়াশোনা ঠিকঠাক মতো করো। তোমাদের জন্য অনেক, অনেক দোয়া থাকবে। আমার জন্য দোয়া কইরো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ। তো আমরা হচ্ছে আমাদের ক্লাসটা এই পর্যন্তই রেখে দিব। তো আমরা হচ্ছে তোমরা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের প্রতি খেয়াল রাখবা, পড়াশোনা ঠিকঠাক মতো করবে। দেখা হবে নেক্সট ক্লাসে, যদি আবার তোমরা কোর্সটা এনরোল করো, দেখা হবে আবার সেই পেইড ব্যাচের ক্লাসে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।